doctorate, postdoctorate, master's, research, and scholarship opportunities in Japan. এর আগে 35টির মতো পর্বে দেশের স্বনামধন্য সম্মানিত শিক্ষকবৃন্দরা বিভিন্ন টপিকস আলোচনা করেছেন। আমরা সবার নিকটে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই আমাদের অনারেবল গেস্টদের সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর এ.কে.এম. আজিজুল হক স্যার, প্রফেসর অ্যান্ড হেড রিটায়ার্ড ডিপার্টমেন্ট অফ প্রস্থোডন্টিক্স, ঢাকা ডেন্টাল কলেজ। স্যার অত্যন্ত অভিজ্ঞ এবং পায়োনিয়ার একজন স্যার আমাদের প্রস্থোডন্টিক্সের। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডক্টর মুজাম্মেল হুসাইন রতন স্যার, BDS, PhD, Associate Professor of Conservative Dentistry and Endodontics, BSMMU, Professor Dr. MD Jahid Hussain Sir, BDS, PGD, PhD, Professor of Periodontology, College of Dentistry, Nazran University, সৌদি আরব। স্যারকে অনেক শুভেচ্ছা। আমাদের স্পিকার্স অ্যান্ড এক্সপার্টস প্যানেলের মধ্যে আছেন ডক্টর মাসুদ খান, পিএইচডি, কোঅর্ডিনেটর, লেকচারার, টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইউনিভার্সিটি, রিসার্চার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ, টোকিও, জাপান। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন ডক্টর এস.এম. মাহমুদুল হাসান স্যার, ডক্টর ফিলো 4th ইয়ার, গ্লোবাল হেলথ এন্টারপ্রিনিয়রশিপ, টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইউনিভার্সিটি। আমাদের সাথে আরো রয়েছে ডক্টর তারুন সামসুন, PhD স্টুডেন্ট 3rd ইয়ার, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল ক্যারিওলজি অ্যান্ড এন্ডোডন্টোলজি। উপস্থিত আছেন ডক্টর তানিয়া তাবাসসুম নিশা, MSc ক্যান্ডিডেট, গ্লোবাল অ্যান্ড ইনোভেটিভ মেডিসিন, ওসাকা ইউনিভার্সিটি অফ স্পেশালি অ্যাপয়েন্টেড রিসার্চ, ওসাকা ইউনিভার্সিটি হসপিটাল। সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে আরো অংশগ্রহণ করবেন বেসিক ডেন্টাল স্কুলের বিশেষজ্ঞ প্যানেলের সম্মানিত অতিথিবৃন্দ এবং স্যারবৃন্দ, ডক্টর রিয়াদ মাহমুদ স্যার, ডক্টর রাজীব কুমার বণিক স্যার অ্যান্ড ডক্টর রিফাত রহমান স্যার এবং অন্যান্য স্যারবৃন্দ। সবাইকে লাইভটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আব্দুল্লাহ মাসুদ স্যারকে প্রোগ্রামটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমার টোটাল তোমার আনমিউট করো। হ্যাঁ, ওকে, এখন বলো।
আমি যখন কথা বলবো তখন মাহাতির এটা ইয়া করে নেবে। আমি যখন কথা বলবো তখন কাজ করে নেবে। এখন আমি কথা বলতে পারবো, দুটোর কথা আসলে শোনা যাচ্ছে না। দুটোর কথা শোনা যাচ্ছে না। ডক্টর মুগ্ধা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বা কেউ কি শুনতে পাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। নিশা শুনতে পাচ্ছ? কারণ শুনতে পাচ্ছ? মাহমুদ? ওকে, তো অলরাইট, আমরা আমাদের কিছুটা তো ডিস্টার্ব হলো, বোঝা যাচ্ছে যে কোনোভাবে কানেকশনের প্রবলেম ছিল। তো যাই হোক, আমরা প্রোগ্রামটা শুরু করছি। আজকে আমাদের যে বিষয়, যে আমরা আসলে আজকে ব্রিফলি ডিসকাস করব যে জাপানে উচ্চশিক্ষার বিষয়গুলো। তো প্রথমে আসে আমাদের কাছে সবসময় যে একটা জিজ্ঞাসা থাকে, খুবই কমন জিজ্ঞাসা, যে জাপানে কিভাবে পিএইচডি করব, মাস্টার্স করব, সেলফ ফিনান্স, যেগুলো আমাদের সম্ভবত টাইটেলে ছিল। তা আমরা আজকে প্রোগ্রামটা আসলে অর্গানাইজ করেছি ঠিক ওইভাবে যে প্রতিটা জায়গা যাতে কভার করা যায়। তো আমি প্রথমেই শুরুতে চলে যাব নিশার কাছে। ডক্টর নিশা, ও এখন মাস্টার্স স্টুডেন্ট এখানে ওসাকা ইউনিভার্সিটিতে। তো নিশা, তুমি যদি একটু জাস্ট প্লিজ ডিসক্রাইব করতে যে তোমার প্রেজেন্ট পজিশনটা এবং তুমি কিভাবে এই পজিশনটায় পৌঁছেছ, এবং তুমি খুব সংক্ষেপে তোমার রিসার্চটা, একেবারে সংক্ষেপে। অনেক ধন্যবাদ ভাইয়া। সবাইকে শুভ সন্ধ্যা, বাংলাদেশে যারা আছেন এবং যে যেখান থেকে অনুষ্ঠানটা দেখছেন সকলকে আমি আমার সালাম দিচ্ছি। আমি নিসা, আমি এখন বর্তমানে একজন এমএসসি স্টুডেন্ট, অলরেডি ভাইয়া বলে দিয়েছে। তো আমি এখানে আমার মাস্টার্সটা শুরু হয়েছে এই বছর 2020-এর এপ্রিল থেকে। তবে আমার মনে হয় যারা জাপান বিষয়ে কিছুটা জানেন বা জানতে চান তারা হয়তো বা জানেন যে সরাসরি বাংলাদেশ থেকে এসে যে কোনো কোর্সেই জাপান আসলে এনরোল করা যায় না। তার শুরুতে এক বছর বা 6 মাস রিসার্চ স্টুডেন্ট হিসেবে থাকতে হয়। আমিও 1 বছর রিসার্চ স্টুডেন্ট হিসেবে ছিলাম, এবং আমার ডিসিপ্লিনটা হচ্ছে গ্লোবাল অ্যান্ড ইনোভেটিভ মেডিসিন। এটা গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিন ওসাকা ইউনিভার্সিটির একটা কোর্স। আমার মনে হয় অনেকেই হয়তো বা কিছুটা দ্বিধায় থাকতে পারেন যে সাধারণত জাপানে যারা যায় সবাই সাধারণত পিএইচডি করে, তো এমএসসি কোর্সটা কেমন। আমি প্রথমেই বলে নিই, যদি আপনাদের মনে চলে আসে যে হয়তো বা এটা ইউকে ডিসিপ্লিনের মতো, যে মাস্টার্স অফ ডেন্টাল সায়েন্স এমডিএস বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি যে মাস্টার্স কোর্স বা অন্যান্য ডিসিপ্লিনগুলো যে মাস্টার্স কোর্স আছে ইউকেতে, এটা কিছুটা আলাদা। এই মুহূর্তে জাপানে 8টা ইউনিভার্সিটিতে মাস্টার্স কোর্স চালু আছে, এবং কোর্সগুলো সাধারণত পাবলিক হেলথ, গ্লোবাল হেলথ রিলেটেড টপ সাবজেক্টগুলোতে আছে, এবং সাথে আছে মেডিকেল সায়েন্স।
আনফরচুনেটলি এখনো ডেন্টাল সায়েন্সে আমি জানি না যে কোনো মাস্টার্স কোর্স আছে কিনা। তো এবং আমি এখানে এনরোল করলাম এবছর। আমার একটা রিটেন এবং ভাইভা পরীক্ষা দিতে হয়েছে সেটার জন্য। যারা দেশে আছেন তাদের জন্য হয়তো বা দেশ থেকেও পরীক্ষা অ্যাপিয়ার করার কোনো অপশন থাকতে পারে। যেহেতু আমি অলরেডি জাপানে ছিলাম তাই আমি সরাসরি অংশগ্রহণ করেছি। আর এই মুহূর্তে আমি রিসার্চ করছি, যেহেতু গ্লোবাল এন্ড ইনোভেটিভ মেডিসিন, তো গ্লোবাল ইস্যুস, বার্নিং ইস্যুস গুলাই আমার মূল টার্গেট। যেমন এই মুহূর্তে আমি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করছি 11টা দেশ এবং 30টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অবজারভেশনাল স্টাডি। আরো আমি দুটো কাজ করছি, কাজগুলো ইনফেকশাস ডিজিজ রিলেটেড, মোস্টলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং এর আউটকাম গুলো নিয়ে। জাস্ট এতটুকুই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিশাত। আমি তোমাকে আবার প্রশ্নে আসবো যে বিকজ এই মাস্টার্স কোর্সটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানে জিজ্ঞাসা আসে। আমি আমার নিজেরও খুব ভালো জানা নেই যে মাস্টার্সটা আসলে, তুমি অলরেডি উল্লেখ করছো যে আটটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা যায়। আমি আশা করব যে নেক্সট কোশ্চেন আমি তোমাকে করব, তুমি বাই দিস টাইম কিছুটা বলবা যে কোন 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 8টা বিশ্ববিদ্যালয় করা যায় এবং পদ্ধতিটা আরেকটু বলবা। বাট আমি এখন যাচ্ছি কার্নুনের কাছে, কারণ এখন হোক্কাইডো ইউনিভার্সিটি অফ সায়েন্সে আছে, ওখানে সেলফ ফিনান্সে আছে। তো সেলফ ফিনান্স স্টুডেন্ট হিসাবে আমি যেটা প্রথমেই জানতে চাবো যে অ্যাজ এ সেলফ স্টুডেন্ট হিসেবে তোমার এখানে কি ধরনের অবস্ট্রাকল থাকে, বা কিভাবে তুমি এডমিশনটা কিভাবে হলে প্রসিডিউরটা কি, সেটা যদি, কারণ এই ব্যাপারে কিন্তু প্রচুর প্রচুর কোয়ারি আসে যে আমরা কি সেলফ ফিনান্সে পড়তে পারি কিনা। তো তুমি এখানে পড়তেছো এবং সাকসেসফুলি পড়তেছো এবং খুব ভালো করছো, তো তুমি কি একটু জাস্ট যারা শুনতেছে তাদের বিষয়ে বলবা? ধন্যবাদ টুটুল ভাই। শুভ সন্ধ্যা সবাইকে এবং সবাইকে আসসালামু আলাইকুম। সেলফ ফিনান্স কথাটার সাথে আসলে আরো অনেকগুলা কথা আছে, সেটা তার মধ্যে 1 নাম্বার হচ্ছে টিউশন ফি এক্সাম্পশন, নাম্বার 2 আদার স্কলারশিপ অপরচুনিটি, এন্ড নাম্বার 3 হচ্ছে পার্ট টাইম জব। তো একটা স্টুডেন্ট যখন পিএইচডি তে অ্যাপ্লাই করে, তখন অ্যাপ্লাই করার সাথে সাথে তো প্রফেসরের সাথে কমিউনিকেশন হয়েই তো আমরা পিএইচডিটা অ্যাডমিশন হয়। তো তখনই অ্যাডমিশনের টাইমে কিংবা আগে যখন প্রফেসরের সাথে কমিউনিকেশন হয়, তখনই আসলে প্রফেসর থেকে কিংবা ওই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট ডিভিশন থেকে ডিভিশনের কাছ থেকে এই কোশ্চেন গুলা ডেফিনেটলি করা উচিত যে টিউশন ফি এর ব্যাপারটা, টিউশন ফি ওইবার পাওয়া যাচ্ছে কিনা, কিংবা ওই ইউনিভার্সিটিতে পার্ট টাইম জবের অপরচুনিটি আছে কিনা। লাইক সব প্রফেসর, আসলে এটা ডিপেন্ড করে প্রফেসর টু প্রফেসর, সব প্রফেসর কিন্তু অ্যালাউ করে না পার্ট টাইম জবটা। তো যদি পার্ট টাইম জবের অপরচুনিটি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেলফ ফিনান্সটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর ডেফিনেটলি আসার পরে কিছু স্কলারশিপ ছাড়া তো আসলে হয় না, স্কলারশিপ পাওয়াই যায় কিছু না কিছু। সেই স্কলারশিপ গুলো ডিপেন্ড করে বিভিন্ন অ্যাচিভমেন্টের উপরে, কিংবা প্রফেসরের হাতেও অনেক সময় অনেক স্কলারশিপ থাকে। তো এই জিনিসগুলো আগে থেকে ক্লিয়ার হয়ে আসা উচিত। আর সেলফ ফিনান্সে আসতে হলে যদি আগে থেকে আসার আগে যদি কোনো স্কলারশিপ না থাকে, কোনো স্টুডেন্ট যদি আগে জেনে যায় স্কলারশিপ নাই, তাহলে কিন্তু তাকে জাপান তো সবাই জানে জাপান এত এক্সপেন্সিভ একটা কান্ট্রি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা ফ্যামিলির একটা সাপোর্ট নিয়ে আসতে হয়, তাছাড়া তো মানে পসিবল না। তো আমি ডিসকারেজ করব না, বাট ডেফিনেটলি সাজেস্ট করব যে সেলফ ফিনান্স মানে একটা স্কলারশিপ আগে থেকে ম্যানেজ করে তারপরে আসা করতে। না, আমি কিন্তু এখানে সম্ভবত সেলফ ফিনান্স, আমি নিজেও সেলফ ফিনান্স ছিলাম। জি ভাই। তা আমি ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি পরবর্তীতে আরেকটু আলোচনা করব। জি অবশ্যই। আমি প্রথমে এসেছিলাম, ইনফ্যাক্ট মোজাম্মেল ভাই ওখানে আছেন, উনি প্রথমে আমাকে সুযোগটা করে দিয়েছেন। তো আমি সেলফ ফিনান্স নিয়ে সবার কিছুটা ভুল ধারণা আছে। ইনফ্যাক্ট তুমি কয়েকটা ব্যাপার খুবই ক্লিয়ার করে দিয়েছো, যে টিউশন ফি এক্সাম্পশন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর টিউশন ফি এক্সাম্পশন থাকলে আসলে অনেকটা ইজি হয়ে যায়। হ্যাঁ, এবং পার্ট টাইম অপরচুনিটি। তো আমার ব্যক্তিগত মতামত ডেফিনেটলি যে এই কয়েকটা সুযোগ যে আছে, এটা সম্ভবত বাংলাদেশে যারা আসতে চায় তারা জানে না। এবং আমি মনে করি যে অন্য যে কোনো দেশ, যেমন ধরো ব্যাংকক বা চীনে, অনেকে থাইল্যান্ডে যায়, মালয়েশিয়া যায়, তো ওভারঅল সম্ভবত কিছুটা এখানে বেনিফিট পাওয়া যায়। বাট ডেফিনেটলি ব্যাক টু ইউ।
তো নেক্সট আসতেছি মাহমুদের কাছে। মাহমুদ, তুমি এখানে নেক্সট স্কলার, তো তো তোমার এই ব্যাপারে সবার আগ্রহ বেশি, কারণ আমি একটু বলেই ফেলি, আমাদের এখানে দুইটা ধরনের নেক্সট স্কলার আছে। একটা হচ্ছে তোমার এম্বাসি রিকমেন্ডেড, যেটা প্রতিটা এম্বাসি একটা নির্দিষ্ট সময়ে তারা তাদের ওয়েবে পাবলিশ করে, ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনাদের রেজাল্ট বেসড তাদের ডাকা হয়, ভাইবা হয়, একটা নির্দিষ্ট প্রসিডিওর। এরপর দ্বিতীয় যে ব্যাপারটা থাকে, যেটা সবাই চায়, যে প্রফেসর রিকমেন্ড স্কলারশিপ। তো তুমি নেক্সটে আসছো, তো তুমি কি এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলবে, যে প্রফেসর রিকমেন্ড স্কলারশিপের জন্য তরুণ ডেন্টিস্টরা কিভাবে প্রফেসরকে কনভিন্স করবে? তোমার দৃষ্টিতে কিভাবে জিনিসটাকে তুমি ব্যাখ্যা করবে? শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালো লাগছে রতন স্যার এখানে দেখে, উনি আসেন আমাদের মাঝে, চলে আসেন, বা জাহিদ স্যার আসেন, যাদেরকে আমরা ইন্সপিরেশন হিসাবে দেখে আসলে ডেন্টালে পাস করার পরে আমরা চিন্তা করছি আমরা পিএইচডি করতে যাব। সো যখনই আমাদের পিএইচডির কথা চলে আসে আমাদের মতো দেশের জন্য, আমরা তখনই খুঁজে আসি যে আমাদের একটা স্কলারশিপ দরকার। তো জাপানের ক্ষেত্রে আমাদের জন্য, মানে জাপানে আসার আগে আমাদের একমাত্র স্কলারশিপের জায়গাটা হচ্ছে মেক্সট স্কলারশিপ, যেটা অনেকটা প্রেস্টিজিয়াস এবং ফাইন্যান্সিয়াল অনেক টেনশন লাঘব করে দেয়। তো আমরা যখনই, আপনি অলরেডি মেনশন করেছেন যে জাপানের দুইটা মেক্সট আছে, এম্বাসি মেক্সট এন্ড দ্য প্রফেসর মেক্সট। সো এম্বাসি মেক্সট আপনি বলেই দিয়েছেন। যে প্রফেসর মেক্সটের ক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে প্রিপেয়ার করতে হবে যে আমি কি কনফিট করতে পারবো ওয়ার্ল্ডের সাথে যারা জাপানে অ্যাপ্লাই করবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে দুই তিনটা জিনিস নিজেকে ইভ্যালুয়েট করে ফেলতে হবে, যে আমি আইএলটিএস দিছি কিনা। কারণ এর আগে 2 থেকে 3 বছর আগে জাপানে আইএলটিএস দরকার ছিল না, বাট ঠিক। এখন আইএলটিএস দরকার, এবং ওরা একটা বেসলাইন তৈরি করে দেয়। তবে সেই ক্ষেত্রে ভার্সিটি টু ভার্সিটি, প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে, যদি যখন আইএলটিএস করব মিনিমাম 6.5 এইটার জন্য আমরা অ্যাচিভ করতে পারি যখন আইএলটিএস করব মিনিমাম। কারণ ওদের একটা বেসলাইন দিয়ে দেয়, বাট আমাকে কনফিট করতে হবে কিন্তু ওয়ার্ল্ডের সাথে যারা আসবে সবাই ভালো, তার ভিতরে আমাকে ভালো হয়ে ডিপার্টমেন্টে জয়েন করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে, আমি যখনই প্রফেসরকে ইনফর্ম করবো যে আমি পিএইচডি করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমেই প্রফেসরকে বুঝাতে হবে যে আমি রিসার্চ করতে চাই, আমার কিছু না কিছু রিসার্চ করা আছে। সো অ্যাজ ইউজুয়াল রিসার্চ হচ্ছে গিয়ে আমি রিসার্চ করব, এবং তার আউটপুট হচ্ছে আমার 2-একটা পাবলিকেশন থাকবে। সো সেগুলো হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা যখন বাংলাদেশে কাজ করি, সো আমরা ইন্টারন্যাশনাল কোনো পাবলিকেশনের দিকে যেতে পারি না। এখন হচ্ছে আমাদের ওইভাবে অ্যাক্সেস নেই, যে হচ্ছে কি আমাদের পাবলিশ করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয়, বা আমাদের যে রিসার্চ সেই কোয়ালিটিটাও একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে তো আমার সাজেশন হচ্ছে গিয়ে একটা বা দুটো লোকাল জার্নাল বলতে হচ্ছে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলো মেডিকেল জার্নাল থাকে, তো সেখানে ট্রাই করা, 2-একটা পাবলিশ করা, দেন আমাকে প্রফেসরকে মেল করতে হবে। So, যখন আমি প্রফেসরকে মেল করব, সেই ক্ষেত্রে আমাকে মেলের সাবজেক্টটা ঠিক করতে হবে। কোনোভাবেই যে আমরা না লিখি যে অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ফর মেক্সট, বিকজ হয়ে আমরা যখনই অ্যাপ্লিকেশন ফর মেক্সট, অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ অর সামথিং লাইক দ্যাট লিখবো, এটা অটোমেটিক্যালি স্পাম ফাইল চলে যাবে। কারণ আমি কি, এইটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। সো সাবজেক্ট চয়েসটা করতে হবে, খুব ভালো একটা জিনিস, যে আইদার হতে পারে আই এম মাহমুদুল হাসান ফ্রম বাংলাদেশ, দিস ইজ দ্য ওয়ান থিং, অর ডেন্টিস্ট ফ্রম দ্য বাংলাদেশ, দিস ইজ অ্যানাদার থিং। এইসব মেলগুলো প্রফেসরদের স্পাম চলে যায় না। দেন মেল যখন লিখবো, সেই ক্ষেত্রে আমি জাপানে আসার পরও, বা আমি যখন এর আগে অ্যাপ্লাই করতাম, সেই ক্ষেত্রে ইন ডিটেইলস লিখে বলতাম যে আমি পোর কান্ট্রি, আমি আমার ফাইন্যান্সিয়াল ব্যাপার, টাকা নাই, সো আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য আমাকে এই জিনিসগুলো কখনোই বলা যাবে না। আমি কি আগে লিখতে পারেন, আমি ডেন্টিস্ট, আমি এখান থেকে পাস করছি, এত সালে পাস করছি, আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে অ্যাটাচ,
দেন আপনি কি করছেন, রিসার্চ রিলেটেড কি করছেন, একটা বা দুইটা লাইনে আমি এই রিসার্চ করতেছি, এইগুলো নিয়ে আমি আগাচ্ছি, সেটা ছোট কিছু হোক, আমরা চেম্বারে ট্রিটমেন্ট করি, সেই চেম্বার ট্রিটমেন্টটাও একটা কেস রিপোর্ট হতে পারে, সেগুলো একটা রিসার্চ হতে পারে। দেন আমি ফিউচারে কি কি করতে চাই এবং ফিউচারে কি করতে চাই এটা ডিপেন্ড করতেছে আমি কোন সাবজেক্টের দিকে ইনভলভ হতে চাচ্ছি। আমি যদি মনে করেন পেরিওডন্টোলজির দিকে চিন্তা করি, তো সেই ক্ষেত্রে যে প্রফেসরকে মেল করবে সেই প্রফেসরের বিভিন্ন পাবলিকেশন থাকে। আমাদের দেশে আসলে পাবলিকেশন অ্যাক্সেস নাই, বা অ্যাক্সেস নিতে হলে আমাদেরকে টাকা দিতে হয়। সো আমরা ব্যবস্থাটা পড়তে পারি যে উনি কি নিয়ে কাজ করতেছেন, বা পাবলিক হেলথে যদি করি তো উনি কি নিয়ে কাজ করতেছেন। যদি আমি অর্থনৈতিক নিয়ে কাজ করতে চাই, সো অর্থনৈতিক উনি কি কাজ করতেছেন, সো জাস্ট নিয়ে বলে দিতে পারি যে আমি এইটা নিয়ে কাজ করতে চাই, এবং সাথে একটা সুন্দর সিভি উইথ কভার লেটার। আমার মনে হয় এই কয়েকটা জিনিস প্রিপারেশন করে আমরা যদি প্রফেসরকে মেল করি, আমাকে ওয়েট করতে হবে 50 days, 1 month বা 2 month ওয়েট করতে হয়। আমি বারবার প্রফেসরকে মেল দিয়ে ডিস্টার্ব করার চেয়ে একটা মেল দিয়ে ওয়েট করি 1 month, যদি সে রিপ্লাই দেয়, তো এর পরে প্রসিডিউর গুলো আসলে প্রফেসরই হেল্প করবে যে আমাকে কিভাবে কি করতে হবে। ইনিশিয়ালি আমার মনে হয় আমরা এইভাবে স্টার্ট করা যেতে পারে, যদিও আমি যেভাবে করছি। ধন্যবাদ তোমাকে। আমি মেইলের ব্যাপারটা আমিও আগে একটা প্রোগ্রামে বলার চেষ্টা করছিলাম যে মেইলের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমি শেষে আবার আবার বলবো যে মেইলের ব্যাপারে কিছু ট্রিকি ব্যাপার আছে, বিকজ আমরাও এখানে বেশ কিছু মেইল সবসময় রিসিভ করি। আমাদের প্রফেসর আমাদের দেয় যে এই মেইলগুলো আসছে, চেক করো। তো মাহমুদ যেটা বলেছে যে লুকিং ফর পিএইচডি অপরচুনিটি, বা এই মেইলগুলো এখন আর প্রফেসররা দেখে না। একটা সময় ছিল যখন জাপানে পিএইচডি করার জন্য, রিসার্চের জন্য প্রফেসর অন্য ছাত্রকে বলতো যে আমাকে একটা স্টুডেন্ট দাও, বাট এখন সম্ভবত সেই ব্যাপারটা নাই। আমার নিজের কথা বললে আমাকে মোজাম্মেল ভাই সরাসরি সোয়া ইউনিভার্সিটি একটা 1 বছরের রিসার্চ ফেলোশিপ হিসেবে এখানে এনেছিল। তো ওই সময় আমাদের বাংলাদেশ থেকে 4-5 জন করে উনি নিয়ে আসতেন প্রতি বছর। বাট এখন কিন্তু ওখানে প্রচুর ইউরোপিয়ানরা আসেন, এবং তারা লটস অফ কম্পিটিশন। আমি মাঝে গিয়েছিলাম ওখানে আলাপ করার জন্য। ওখানে দীর্ঘ লাইন, মানে আগামী 2-3 বছরের সকল কিছু বুক, ওদের কোর্স চালু আছে। তো ধন্যবাদ মাহমুদ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি পরবর্তীতে আসবো জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ স্যারের কাছে। আপনি এখন সৌদি আরবিয়াতে আছেন, তো আপনি জাপানের নিগাতাতে পিএইচডি শেষ করেছিলেন, তারপর বাংলাদেশে কিছুদিন শিক্ষকতা করেছেন, এখন আপনি সৌদি আরবিয়াতে আছেন। তো পিএইচডি সম্পর্কে বাংলাদেশের একটা ছেলেদের পিএইচডিতে পিএইচডি করার ব্যাপারে কিছুটা অনীহা বা ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল এরকম অনেক ব্যাপার আছে। তো অ্যাজ এ সাকসেসফুল ডেন্টিস্ট হিসাবে আপনার পিএইচডি কে মূল্যায়ন কেমন আজকে, বা আপনার জুনিয়রদের উদ্দেশ্যে বলার কি? ধন্যবাদ ডক্টর আব্দুল মোসাদ খান টুটুল। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তুমি আমার একটা বিশাল একটা কার্যক্রম হাতে নিয়েছো। আহ, আমি খুবই খুশি যে আমি তোমাদের সঙ্গে জয়েন করতে পেরেছি, যদিও অনেক দূরে থাকি। এবং এই উদ্যোগটা আমি যখন শুনলাম, বেসিক ডিটেল স্কুল বন্ডের, ওদের আবার আমি উপদেষ্টা পরিষদের সদস্য, ওদের অনেক প্রোগ্রামে আমি জয়েন করি। তো ওরা আমাকে বলছিল যে স্যার আপনি থাকবেন, কিন্তু অবশ্যই এটা আমাদের তো প্রাণের একটা আহ মানে অংশ বলা যায়। যেমন জাপানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা তো আজকে থেকে নয়, এটা স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই জাপান বাংলাদেশ, বিশেষ করে পূর্ব পাকিস্তানের সঙ্গে তখন থেকেই কিন্তু জাপানিদের আমাদের প্রতি একটা আলাদা একটা মানে সিম্প্যাথি ছিল। সেটা যুদ্ধের পর সময় থেকেই, যুদ্ধের পরবর্তী থেকেও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকেও আমাদের জাপানের সঙ্গে একটা বিশাল সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে। তারা বাংলাদেশের লোককে পছন্দ করে, তারা জানে যে জাহিদ স্যার সম্ভবত আপনার কথাটা শোনা যাচ্ছে না। অন্যরা কি শুনতে পাচ্ছেন? হুম হুম হুম। সম্ভবত আপনার কানেকশনে কোনো প্রবলেম আছে, যে কারণে কথাটা সম্ভবত ব্রডকাস্ট হচ্ছে না।
যাইতে সম্ভবত আপনার ব্রডকাস্টিং এ কিছুটা প্রবলেম হয়েছে, আপনি যদি একবার বের হয়ে আবার ঢুকতেন তাহলে সম্ভবত ভালো হতো। বাকি সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি তাহলে সরাসরি মোজাম্মেল স্যারের কাছে চলে যাই। আমি প্রথমেই পরিচয় দিয়ে রাখি যে মোজাম্মেল স্যার বাংলাদেশে আমরা যারা পিএইচডি করেছি, সত্যি কথা বলতে কি আমাদের একটা বিশাল অংশ এন্ট্রি আমরা মোজাম্মেল স্যারের মাধ্যমেই করেছি। আমাদের গেটওয়ে ছিল সোয়া ইউনিভার্সিটি। আমরা সোয়া ইউনিভার্সিটি থেকে এই যাবৎ সম্ভবত মোর দ্যান 33 or 5 এবং অলমোস্ট অল অফ ফ্রম প্রফেসর মোজাম্মেল। উনি আমাদের রিকমেন্ড করে দিয়েছিলেন, ওনার কারণেই আমাদের সুযোগ হয়েছে। তা আমি সেই সুযোগটা উনি আমাদের যখন উনি জাপানে আনতো তখন উনি সবসময় একটা কথা বলতো যে আমি তোমাদের এনে দিলাম, বাকিটা তোমরা করো, ভবিষ্যতে একজন হইলেও আনবা। তো উনি যেভাবে সহজভাবে বলতো আনবা, এইটা আসলে অত সহজ না। হ্যাঁ, এটা সময়টা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি আমি আমার ইউনিভার্সিটিতে কয়েকজনের জন্য খুবই চেষ্টা করছিলাম একেবারে শেষে। তো একবার যখন একটা ছেলেকে জন্য চেষ্টা করে বিভিন্ন প্রফেসরকে মেল করা হয়, যখন বলা হয় যে এই ছেলেটা খুবই ভালো, তখন প্রফেসররা যখন একটু আগায়, সামাও যদি না হয় তখন আরেকটাকে এনে বলা যায় না যে আরেকটা ভালো, তখন প্রফেসররা এখানে সন্দেহ করে। আর একটা সময় ছিল যে জাপানে ডেফিনেটলি যে এখন জাপানের রিসার্চ ওরা বেসিক সায়েন্সেও নোবেল পাচ্ছে, জাপানের রিসার্চ এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি স্বীকৃত, যেটা আরো 15-20 বছর আগে এতটা ছিল না। তো এখন যে ক্যান্ডিডেট তার নিজেরই আসলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হতে হয়, আমরা পারি সাহায্য করতে। তা আমি মোজাম্মেল স্যারের কাছে প্রথমেই ধন্যবাদ জানাবো যে আপনার কারণে হয়তোবা কিছুটা শিক্ষা দীক্ষা হয়েছে, আদারওয়াইজ হয়তো বা এই পর্যায়ে আসতে পারতাম না। কখনো ধন্যবাদ জানানোর সুযোগ হয় নাই, আজকে ওপেন প্রোগ্রামে জানাইলাম। আরিগাতো গোজাইমাস। তা আপনি যদি একটু বলতেন যে আপনি যে ড্রিম নিয়ে শুরু করেছিলেন এই প্রজেক্টটা, অনেকে আছেন, সেটা আপনার কত দূর? সেটা কি বাংলাদেশে কি আপনি রিসার্চের কোনো কাজ শুরু করতে পেরেছেন, বা বাংলাদেশের রিসার্চের বর্তমান অবস্থাটা কি, এবং ছেলেরা রিসার্চটা নিয়ে কতটুকু ভাববে? আসলে প্রথমে আমার কথা সবাই শুনতে পাচ্ছে না? প্রথমে হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যারা এখানে উপস্থিত আছে সবাইকেই আমার শুভেচ্ছা জানাই। আসলে আমাদের এখন মানে টাইমটা এমন একটা পর্যায়ে আমরা এখন আছি যে আমাদের এখন কাউকে তেমন কিছু দেওয়ার নেই। আসলে একে তো করোনা ভাইরাস আছে, তারপরে আমাদের দেশে আমরা লড়াই করে আমাদের এখনো টিকে থাকতে হচ্ছে সর্বক্ষেত্রেই। রিসার্চ করে আমি দেশের জনগণকে কিংবা আমার স্টুডেন্টদেরকে আমি কতটা সাপোর্ট করতে পারছি আমি আসলে নিজে সন্দিহান, কিংবা আমি আসলে স্যাটিসফাই না। বাট স্যাটিসফ্যাকশন থাকুক আর না থাকুক, আমাকে কাজ করে যেতে হবে। রিসার্চ আমি যে কোনো বিষয়ে করতে পারি। এখন আমাকে ডেন্টাল সাবজেক্টে হয়তো আমি কাজ করার সুযোগ পাচ্ছি না, আমি তখন অন্য একটা বিষয়ের দিকে জাম্প করতে পারি। যেহেতু আমি পিএইচডি করে আসছি, মানে কি আই এম কোয়ালিফাইড ফর এনি রিসার্চ, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হোক। সবাই জানে যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন রাষ্ট্রপক্ষের গবেষক। কিংবা আমাকে যদি একটা গাছ নিয়ে, একটা প্লান্ট নিয়েও কাজ করতে বলা হয়, আমি এখন সেই কাজটা করতে পারবো, কারণ আমি পিএইচডি করে শিখে আসছি কিভাবে রিসার্চ করতে হয়। আমি আমার স্টুডেন্টদের সবাইকে একটা কথাই বলি যে তোমরা রিসার্চ শিখো, কিভাবে রিসার্চ করতে হয়। তোমাদের এমএস এর একটা পার্ট হলো রিসার্চ। এই এমএস এর এই পার্টের সময় তোমাদেরকে রিসার্চটা শিখতে হবে। এখন রিসার্চ শিখতে গেলে অবশ্যই আমাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে রিসার্চ করতে হবে। আমাকে বিশ্বের অনেক প্রফেসর কিংবা যারা গবেষক তাদের সাথে আমার লিঙ্ক থাকতে হবে। কথা প্রসঙ্গে আমি ধরে নিলাম এখন একটা জাপানের একজন প্রফেসর, আর আমি হলাম বাংলাদেশের একজন নবীন স্টুডেন্ট কিংবা ছাত্র, ডেন্টিস্ট। আমি সবসময় লক্ষ্য করব যে ডক্টর টুটুল, প্রফেসর টুটুল, উনি কি কি বিষয়ে রিসার্চ করছেন। আমি টুটুল স্যারকে তখন একটা প্রশ্ন করব যে বোন রিজেনারেশন নিয়ে রিসেন্টলি আপনার একটা পাবলিকেশন আমি পড়েছি, আমার খুব জানতে ইচ্ছা হয় যে বোন রিজেনারেশনে কি অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটিসটাই বেশি ইম্পর্টেন্ট, নাকি অস্টিওব্লাস্টটাই আমাদেরকে বেশি স্টাডি করতে হবে।
তখন টুটুল স্যার কিন্তু বাধ্য আমাকে একটা মেইল করবেন। এইটাকে আমি বলা হয় এটা মেইলের আর্ট। টুটুল স্যার কিন্তু বাধ্য, উনি কিন্তু আমাকে উনি করুক আর উনার এই গবেষণা সহকারী কিংবা কাউকে দিয়ে উনি আমাকে একটা মেইল করতে বলবে, দেখো তো যে একটা ছেলে জানতে যাচ্ছে যে সেও বোন রিজেনারেশন কিংবা বোন হিলিং নিয়ে কাজ করছে বাংলাদেশে। অবশ্যই বোন নিয়ে আমাকে একটা কাজ দেখাতে হবে যে আমি বাংলাদেশে বোন নিয়ে কাজ করছি। যেমন আমি নিজে অ্যাটমিক এনার্জিতে বাংলাদেশের পরমাণু কেন্দ্রে এবং বিসিএসআই ২ জায়গাতেই আমি বোন ফরমেশন এবং নিউ ডেন্টিন ফরমেশন নিয়ে কাজ করছি। তা আমি তখন প্রফেসর টুটুলকে আমি তখন লিখবো, তখন ডক্টর টুটুল আমাকে একটা মেইল করবেন। ওইটা হলো আমার ফার্স্ট এন্ট্রি টু গেট এ স্কলারশিপ। উনি যখন আমাকে মেইলটা করবেন তখন আমাকে আবার কিছু রিসার্চ করতে হবে। রিসার্চ করে আমি প্রফেসর টুডুলকে জানাবো আমার রিসার্চে আমি এই রেজাল্ট পেয়েছি। কেন আমার এই রিসার্চে আমি নিউট্রোফিল অ্যাক্টিভিটিসটা বেশি পাচ্ছি কিংবা মেসেনকাইমাল সেল আমি তো বুঝতে পারছি না। আমি কি আপনি যদি চান আমি কি আপনাকে আমার হিস্টোপ্যাথোলজি কিছু স্লাইড পাঠাবো? যদি আপনি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি আপনাকে কয়েকটা হিস্টোলজিক্যাল স্লাইড পাঠাতে চাই, যেখান থেকে আপনি প্লিজ আমাকে সেলগুলো একটু দেখে দেন যে আমি যে সেল আইডেন্টিফাই করছি, যেমন নিউট্রোফিল কিংবা মেসেনকাইমাল সেল কিংবা স্টিম সেল কিংবা অন্য যে কোনো কিছু হোক, প্লিজ আমাকে হেল্প করেন। আমি তো এখানে আটকে গেছি, আমি পারছি না রিসার্চটাকে আরো একটু আগিয়ে নেওয়ার জন্য। টুটুল স্যার কিন্তু তখন আবার বাধ্য আমাকে একটা মেল করবেন। এটা হলো একটা রিসার্চের একটা এথিক্স। আমি যেই দেশ থেকে আসি, যেই দেশ থেকে আমি গবেষণা করি, টুটুল স্যার কিন্তু তখন বাধ্য। তা আমি এই কথাটাই সবাইকে জানা দিতে চাই, যারা বিদেশ যেতে চান তারা প্রথম প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করুক। আগে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতো, একটা সিভি আমাকে পাঠিয়ে দিত, আমি নিজেই রিসার্চ প্ল্যান তৈরি করে দিতাম এবং কে কোন সাবজেক্ট পড়বে। যেমন টুটুল বেসিক সায়েন্স পড়বে। কেন টুটুল বেসিক সায়েন্স পড়বে? কারণ বাংলাদেশে বেসিক সায়েন্সে কোনো টিচার নাই। আমি প্রফেসরকে বলেছি আমার টিচার দরকার, আমার টিচার তৈরি করতে হবে। প্রফেসর বলছে যে তোমার দেশে বেসিক সায়েন্স নাই। আমি বলি, না, আমার দেশে কোনো বেসিক সায়েন্সের কোনো টিচার নাই, আমাকে আমার টিচার দরকার। টুডুলকে ফার্মাকোলজিতে নিয়ে আসলাম, একইভাবে আরেকজনকে নিয়ে আসলাম অ্যানাটমি। গেলাম অ্যানাটমির প্রফেসরের কাছে, যাই বললাম যে আমার একজন অ্যানাটমির প্রফেসর বানাইতে হবে বাংলাদেশে। আমার বাংলাদেশ অ্যানাটমির টিচার নাই, কেউ পড়াতেও পারে না, যারা আছে তারা অন্য সাবজেক্টের লোক এসে অ্যানাটমি পড়ায় কিংবা মেডিকেলের লোকজন এসে অ্যানাটমি পড়ায়। এইভাবে আমি প্রত্যেকটা টিচারকে আলাদা আলাদা ভাবে আমি নক করতাম, এক একজনকে এক একটা সাবজেক্টের জন্য। মাঝে মাঝে দেখা যেত ৪-৫ জন স্টুডেন্ট আমার একসাথে স্কলারশিপ স্কলারশিপ পেয়ে গেছে। মাঝে মাঝে দেখা গেল হয়তো একজন পেয়েছে, ২ জন পেয়েছে। বাট এইটা ছিল সেই ৯৮ থেকে আমি যখন এই প্রজেক্টটা শুরু করি, মানে পিএইচডির পরে। পিএইচডির পরে ১৯৯৮ সালে আমি আবার জাপান যাই এবং টোকিও সোয়া ইউনিভার্সিটিতে আমি রিসার্চার হিসেবে জয়েন করি ৯৮ সালে। তার পরবর্তীতে আমি জাপানে জেএসপিএস পোস্ট ডক পেয়েছি তার ২ বছরের। তারপরে আমি আবার অ্যাপ্লিকেশন করে আমি ইনভাইটেশন রিসার্চ ফেলোশিপ, যেটা ১০ মাসের জেএসপিএস, সেটাও পেয়েছি। তারপরে আমি জাসো স্কলারশিপ যেটা ছিল সেটাও পেয়েছি। এরকম আরো অনেক ফান্ড আমি পেয়েছি। এটা অবশ্যই প্রফেসরের হেল্প ছাড়া আমি পারতাম না, প্রফেসর হেল্প দরকার। যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ১৯৯৮ সালে এসে আমি যখন এই কার্যক্রমটা শুরু করি, তখন কিন্তু আমার স্টাইলটা ছিল একটু আগে যেটা বললাম, প্রফেসরদের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে বেড়াতাম। আমি টোকিও মেডিকেল ডেন্টাল ইউনিভার্সিটি অনেকবার গিয়েছি, সেখানেও যে প্রফেসরদের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে ঘুরে বেড়েছি, একটা সিভি নিয়ে গেছি, একটা রিসার্চ প্ল্যান তৈরি করে নিয়ে গেছি আমি। ওই স্টুডেন্ট কিছুই জানতো না যে আমি কোথায় তাকে ভর্তি করাচ্ছি এবং কোন রিসার্চ প্ল্যান আমি জমা দিচ্ছি। স্টুডেন্ট কিছুই জানতো না, সে শুধু জানতো মোজাম্মেল ভাই কিংবা মোজাম্মেল এই কি বলবো, স্যার বলবো, স্যার বলতে তো সেটা আমি স্যার ছিলাম না। মোজাম্মেল ভাইকে আমি একটা সিভি পাঠিয়ে দিচ্ছি, বাকিটা মোজাম্মেল ভাই করবে। বাট এটা এখন সম্ভব না। একটু আগে আমি যেটা টুলুকে বলেছি, ওই পদ্ধতি স্টুডেন্টদের আগাইতে হবে যে প্রফেসরকে আমাকে নক করতে হবে যে তার রিসার্চের ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড এবং তার রিসার্চের সাথে আমার রিসার্চের রিলেটেড আছে। আমি কি বুঝাতে পারছি? 100% মোজাম্মেল ভাই, আমি সম্ভবত এই কথাটাই পরে মাহমুদের সাথে আলাপ করতে যাচ্ছিলাম যে যারা শুনতেছেন, মেল করার ক্ষেত্রে খুব ট্রিকি একটা ব্যাপার আছে। আপনি যদি কোনো প্রফেসরকে সিলেক্ট করেন তো ডেফিনেটলি আপনি প্রথমে ওই প্রফেসরের রিসার্চটা পড়ুন,
পড়ার পরে একেবারে বিষয় ভিত্তিক ভাবে জানতে চান, তখন প্রফেসর ডেফিনেটলি আপনাকে রিপ্লাই করবে এবং একটা কানেকশন বিল্ড আপ হবে। ইনফ্যাক্ট যারা প্রফেসর রিকমেন্ড স্কলারশিপের জন্য সবসময় ট্রাই করেন বা বলতে চান, প্রফেসরের এন্ড অফ দ্য ডেতে আপনার সাথে কি কি কমিউনিকেশন হয়েছে সেগুলো তার সাবমিট করতে হয়। এই তথ্যটা অনেকেই জানে না, আপনার মিলগুলোই আপনার ডকুমেন্টস। তো প্রফেসররা যখন স্কলারশিপটা নিয়ে জমা দেয় আমাদের যারা যায়, তখন যে সে কতদিন যাবত এই রিসার্চটার পিছিয়ে লেগে আছে, কেন সে এলিজেবল, কেন সে অন্যের চেয়ে যোগ্য, এটা প্রফেসরের প্রমাণ করতে হয়। কারণ একটা ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর থাকে, তো সবাই তার একটা একটা স্টুডেন্ট দেয়। তো তখন যারা কমিটিতে থাকে তারা ডিসাইড করে যে কোন কোন স্টুডেন্ট বেশি যোগ্য, দেন নেক্সটে পাঠায়। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা শুনতেছেন, প্রফেসর মোজাম্মেল স্যার খুবই সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে কিভাবে আপনারা মেলটা করবেন। ডেফিনেটলি আপনারা লুকিং ফর পিএইচডি অপরচুনিটি না লিখে বিষয় ভিত্তিক তার কথাটা পড়ে, তার লেখাটা পড়ে, তার রিসার্চটা দেখে তারপর তাকে মেল করেন, সেটাই সবচেয়ে বেস্ট হয়। তা আমি আবার চলে আসবো জাকির স্যারের কাছে। তা আমি একটা জিনিস জানতে চাবো যে জাকির ভাই, আপনি পিএইচডি করে, যে আমি প্রথমেই বলতেছিলাম সম্ভবত, জাকির ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আবার মনে হয় কোনো ঝামেলা হচ্ছে, তা না? আচ্ছা, এই নিয়ে আমাদের দুইটা উনি সম্মত আবার যে কোনো ভাবে লাইন ওনার প্রবলেম। আমাদের আরো দুইটা প্রশ্ন আসছে। একটা প্রশ্ন আসছে যে কোন কোন সাবজেক্টে অ্যাজ এ ডেন্টিস্ট হিসাবে তারা পিএইচডি করতে পারবে। আমি উত্তরটা কে দিবে? মাহমুদি দাও। যে একটা প্রশ্ন আসছে যে কোন কোন সাবজেক্টে সে পিএইচডি করতে পারবে অ্যাজ এ ডেন্টিস্ট হিসাবে, তুমি কি মনে করো জাপানে? টুটুল, তোমার আমার আসলে আমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে খুব। আসলে এই সময়টা আমাদের তো পিক আওয়ার, আমরা আমরা বুঝতে পারছি। মাহমুদ, আমি তোমার কাছে তাহলে পরে আসি। টুটুল আমি শুনতে জাকির পাচ্ছ? ভাই, জি জি, এখন যে হ্যালো, তুমি আসছো জাহিদ ভাই, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ টুটুল? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসলে এই আমাদের তো এখন 4টা বাজে, মানে এখন পৌনে 5টা। এই বিকেল বেলাটা হচ্ছে কি আমাদের খুব বিজি থাকে, এই জন্য করি। সন্ধ্যার পরে মানে তোমাদের তখন তো অনেক রাত হয়ে যাবে। তো আজকে আর্লি শুরু হয়ে গেছে বলে আমাকে ওই যে আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আর কি। এখন কি সমস্যা শোনা নেই। যাচ্ছে আমার কথা? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি যদি একটি যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলতেন যে পিএইচডি শেষ হ্যাঁ, করার সেই জন্য পরে বলার আপনার, জন্য তো আমি বসেছি তোমার জি জি সাথে। জি, আপনার হ্যাঁ, 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 সাকসেসফুল হ্যাঁ, স্কলারশিপ, হ্যাঁ, সাকসেসফুল হ্যাঁ, কেরিয়ারের হ্যাঁ, রাইট, ব্যাপারটা। রাইট। না, আই গট ইউ, কিন্তু এক প্রবলেম, আমার ইন্টারাপশন হয়েছিল, সরি। তো আমি যেটা বলছিলাম যে সেটা খুবই আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমরা জাপানে আমরা সুযোগ পেয়েছিলাম। তো আমরা যখন যাই সেটা তো অনেক আগে, মোজাম্মেল আমার বন্ধু, সে অনেক আগে আমার সহপাঠী এবং সে আমার সুহৃদ। আমরা ছাত্র জীবন থেকে একসঙ্গে চলছি, এখন পর্যন্ত আছি। তো মোজাম্মেল আমার আগে গিয়েছিল, আমি তার পরে গিয়েছি। মোজাম্মেল আমাকে বলেছিল যে ও যখন পিএইচডি করে তখন আমি প্রথমে যাই টোকিও ডেন্টাল কলেজে। 3 মাসে একটা আমাদের যখন একটা ছিল, আমাদের বাইডাল রিলেশনশিপ ছিল, যেটা জাপান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের বাংলা ডেন্টাল সোসাইটির। সেই স্কলারশিপ অ্যাভেল করে 3 মাসের জন্য আমি চলে যাই টোকিও ডেন্টাল কলেজে। সেখান থেকে মোজাম্মেলের কাছে যাওয়ার কথা ছিল আমার। মোজাম্মেল বলছে যে আমার কাছে চলে আসো, আমি তোমাকে ঢুকে দেবো একটা হেডকোয়ার্টারতে। কিন্তু ওখানে আবার প্রফেসর আলী আসগার মোড়ল ছিলেন নিগাতা ইউনিভার্সিটিতে, উনি আমাকে বলেন যে তুমি এখানে আসতে পারো। তো পরে আমি নিগাতা চয়েস করলাম। উনি প্রফেসর আমাকে সরাসরি ফোন দিলেন, প্রফেসর হোসেন ইতসুরু। তো আমি পরে 3 মাস এখানে টোকিও ডেন্টাল কলেজে শেষ করে আমি চলে গেলাম ওখানে। তো আমি একটা প্রাইভেট স্টুডেন্ট ছিলাম, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ তখন আমার 33 ইয়ার্স ওল্ড। তো তখন আসলে যতবারই মন বসে, যদি আমি 2বার চান্স পেয়ে, মাত্র 2বার চান্স পেয়েছি মন বসে করার জন্য। 2বারই দেখা গেলো আমার পরিবার 2টা মেয়েকে দিয়ে দিয়েছে স্কলারশিপ। আমি যদিও ফার্স্ট হয়ে থাকতাম, কিন্তু আলটিমেটলি মেয়েদেরকে দিয়ে দিত। তো আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে আমি খুব হ্যাপি এই জন্য যে জাপানের লাইফটা আসলেই, স্কলারশিপ পাই বা না পাই, জাপানিদের কাছ থেকে আমরা যা শিখেছি সেটা আমাদের জীবনে পাথেয়। এটা এখনকার আমাদের যারা জুনিয়র ছেলে মেয়েরা যারা আছে, তারা অনেক স্ট্রাগল করছে। আমাদের সময় তো স্ট্রাগলটা যেরকম ছিল তার চেয়ে বেশি করছে তারা এখন, কারণ কম্পিটিশন বেড়ে গেছে। আমি যখন গিয়েছি তখন হয়তো বাংলাদেশে 3-4 জন বা 5 জনের মধ্যে পিএইচডি আসছিল বাংলাদেশে, তখন কিন্তু অতটা ছিল না। তো সেই পিএইচডি করার জন্য অনেক পরিশ্রম করে আমরা আমাদের প্রফেসরের সহযোগিতায়, এবং আমার যে সিনিয়ররা ছিলেন, সেখানে প্রফেসর আলী আসগর মোড়ল ছিলেন তখন, ওখানে হামিদ ভাই ছিলেন, ওখানে জেসমিন আপা ছিলেন,
ওখানে সালাম ছিল, ওখানে পরে মাহবুব মুকুল ভাই গেলেন, তারপর আমাদের বেশ একটা গাজী শামীম ছিল, তারপরে সালাউদ্দিন ভাই ছিল, নিপু ভাই ছিল, অনেক একটা নিগাতে একটা বড় জায়গা ছিল যেখানে অনেক বাংলাদেশের মানুষ পিএইচডি করতো এবং সেখানে তারা সুনামের সঙ্গে করে এসেছে। তারপর অনেকেই গিয়েছে। তো জাপানের পিএইচডি করাটা আসলে আমার জন্য খুব কষ্টকর হলেও আমি সেখান থেকে যা শিখেছি সেটাই আসলে আমার জীবনকে গড়ে দিয়েছে। বাংলাদেশের যে পরিস্থিতিতে আমরা বড় হয়েছি, সেখান থেকে আমরা জাপানে যখন যাই তখন তো আসলে বলতে গেলে আমরা কিছুই জানতাম না, ইভেন কম্পিউটার চালানো তখন জাপানে গিয়ে শিখতে হয়েছে আমাদের। মোজাম্মেল, আই ডোন্ট নো তোমার কি অবস্থা ছিল, কিন্তু আমাকে জাপানে গিয়ে কম্পিউটার চালানো আমার প্রফেসর প্রথমে নিজের হাতে আমাকে চেয়ে করো। তো আস্তে আস্তে আজকের সংস্কৃত আস্তে শিখলাম। তো সেখান থেকে আমাদের যে শুরু, সেই শুরুটাই আজকে আমাকে এখানে নিয়ে আসছে, আমি আলহামদুলিল্লাহ বলবো। এবং আমি জাপানের যে তারপরে আমাকে আবার তারা আমাকে ইনভাইট করেছিল ভিজিটিং প্রফেসর হিসাবে 2007-এ। আমি সেখানে তাদের ইনভাইটেশনে জাপান নিগাতে ইউনিভার্সিটি আমি সেখানে গিয়ে লেকচার দিয়েছি। এটা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের তরফ থেকে মানে এই ভিজিটিং প্রফেসর হিসেবে আমাকে তারা ইনভাইট করেছিল। তো আমি বাংলাদেশে আসলে খুব একটা সময় কাটাতে পারিনি, কারণ আমার যেহেতু আমার গভর্নমেন্ট জবটা আটকে গিয়েছিল, আমাকে বাধ্য হয়ে বিদেশে আসতে হয়েছে। কিন্তু এই পিএইচডি করার কারণে আমার জীবনের যে পরিবর্তন, সেটা আসলে মানে বর্ণনা করে শেষ করা যাবে না, ভাষায় লিখতে হলে বা বলতে হলে অনেক সময় লাগবে। তো আমি সবাইকে উদ্বুদ্ধ করবো এটাই যে জাপান শুধু নয়, আমরা বিশ্বের যে কোনো দেশে আমাদের যারা বাংলাদেশের লোক যেখানে গিয়েছে তারা কিন্তু সুনামের সঙ্গে সেখানে নিজেকে অবস্থান তৈরি করেছে। সে বাংলাদেশ শুধু না, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, যেখানে যে আমি তো অনেকে তোমরা চেনো যারা বিভিন্ন জায়গায় তারা তাদের সুনামের সঙ্গে নিজেকে এস্টাবলিশ করেছে সেখানে। তো সেটা আসলে বাংলাদেশের মানুষের একটা বিশেষ ক্রাইটেরিয়া কিন্তু এটা আমাদের, যে আমরা যে কোনো জায়গায় সহজে অ্যাডাপ্ট করতে পারি এবং আমরা কাউকে উদ্বুদ্ধ করি, এবং সে উদ্বুদ্ধ সে যদি নেয় এবং তার যদি সেই ক্যাপাসিটি থাকে, সে যে কোনো জায়গাতে সে সেখানে নিজেকে অবস্থানকে শক্ত করতে পারে। আমার একটা আফসোস, সবচেয়ে বড় আফসোস হচ্ছে বাংলাদেশে পিএইচডি যারা আমরা করে এসেছি, আমাদের সেরকম মূল্যায়ন বাংলাদেশে আমরা পাইনি। এটা আমাদের যারা আগে এসেছেন তারা বিভিন্ন পর্যায়ে তারা অনেক বড় বড় পজিশনে তারা আছেন, কিন্তু এটাকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ যতটা প্রয়োজন ছিল ততটা উদ্যোগ তারা নিতে পারে নাই। আর আমরা তো অনেকদিন ধরে দেশের বাইরে। আমি সবসময় ব্যাপারে খুব এমফাসিস করে থাকি, আমাদের বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলে যে সমস্যা তৈরি হয়েছে তোমরা জানো, সেখানে আমাদের সময় ছিল যে সাবজেক্ট ওয়াইজ তারা আমাদেরকে দিত। পরবর্তীতে এমন একটা কার্যক্রম নেওয়া হলো যে যারা পিএইচডি করে আসবে তাদেরকে শুধু তার টপিকের উপরে বলে দেওয়া হবে। এটা কেন হলো আমি বুঝতে পারি না কোনোভাবেই। পিএইচডি বা ডক্টর হচ্ছে বিশ্বের সর্বোচ্চ একটা শিক্ষার ডিগ্রি, সেটাকে বাংলাদেশে কেন এত অবমূল্যায়নের পর্যায়ে গেল সেটা আমার একটা প্রশ্ন। সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে সম্মিলিতভাবে। আমি মনে করি আমাদের এখন যারা একটা বড় একটা সংখ্যা আমরা হয়ে গেছি এখন, আমাদের সময় অল্প ওজন ছিল, এই জন্য আমরা হয়তো সেটা করতে পারিনি, কিন্তু এখন আমাদের অনেক বড় একটা সংখ্যা যারা জাপান থেকে পিএইচডি করে মোজাম্মেল একটা বড় ভালো জায়গাতে এসে অবস্থান করছে। আমি সবসময় তাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমরা যেন বাংলাদেশে এই ডক্টরেট ডিগ্রিটাকে যেন একটা এমন একটা মর্যাদায় উপস্থাপন করতে পারি যেটা যেন সবার কাছে সেটা শুধু নয়, সেটা এক উজ্জ্বল একটা দৃষ্টান্ত হিসেবে যেন আমাদের সমাজে সেটা সবসময় প্রতিফলিত হয়। আমাদের একটা বড় সমস্যা বাংলাদেশে, আমরা রিসার্চ করতে পারি না, রিসার্চ নিজের উদ্যোগে করতে হয়, আমাদের ফান্ডের সমস্যা আছে। আর সব ব্যাপারেই তো আমার মনে হয় তোমরা জানো যে রিসার্চ করতে গেলে কি কি প্রবলেম গুলো হয়। রিসার্চে ফান্ড বের করতে গেলে অনেক রকম প্রবলেম করতে হয়, অনেক রকম সমস্যা আছে, সেখানে বিভিন্ন রকমের এর ব্যাপারে আছে, সেগুলো বলছি না। কাজে আমরা যদি একটা স্ট্রং একটা অবস্থানে যেতে পারি, যে জাপান থেকে যারা পিএইচডি করে এসেছে ডেন্টিস্টদের মধ্যে, তারা একটা শক্ত একটা অবস্থান যদি আমরা নিতে পারি, আমার মনে হয় যে আমরা আগাতে পারবো। এবং আমাদের এই, আমি সবাইকে অভিনন্দন জানাই, বিশেষ করে টুটুলকে খুবই ধন্যবাদ জানাই যে তুমি আর একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে এসেছো। এবং আমি চাইবো ধন্যবাদ জাহিদ স্যারকে। তো আমি চলে যাব নিশার কাছে আবার। নিশা, আমরা আসলে আমি কিছুটা দ্বিমত পোষণ করবো জাহিদ স্যারের কাছে, বিকজ বাংলাদেশে পিএইচডির অবমূল্যায়ন হয়, এটা অনেক পুরনো নিউজ এবং এটা আমরা চাইলেও কালকে পরশু ঠিক করতে পারবো না। বাট খুবই আশাব্যঞ্জক যেটা হচ্ছে যে রিসেন্টলি ডিউ টু কোভিড বাংলাদেশের রিসার্চের কার্যক্রম অনেক বেড়েছে এবং সবাই বুঝতে পেরেছে যে রিসার্চ ব্যাপারটা কতটা জরুরি। এবং আমি বাংলাদেশে বেশ কিছু লোকাল ইনস্টিটিউটের যে পাবলিকেশন গুলো তারা করেছে সেটা সত্যি ঈর্ষান্বিত। বাংলাদেশের লোকাল মানে বাংলাদেশের রিসার্চ
এটা আমাদের সবসময় আশা জায়গায়, এবং আমি মনে করব যে একটা জাতি বলো, আমরা ডেন্টিস্টরা বলো, আমাদের অল্টারনেটিভ কেরিয়ারটা সবসময় রিসার্চই হওয়া উচিত। তো আমি মোর স্পেসিফিক প্রশ্নতে যাব, মাস্টার্স কোর্স করতে একটা স্টুডেন্টের জাপান এসে আনুমানিক কি ধরনের খরচ হতে পারে বলে তুমি মনে করো, বা টিউশন ফিটা কত হয়, বা এইটা প্রাইভেটলি এসে অ্যাচিভেবল কিনা, তোমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা কি, বা তুমি হয়তো বা এখানে আগেই চলে এসেছো, বা তারপর তুমি কি মনে করো কিনা যে বাংলাদেশ থেকে এখানে সেটা করা সম্ভব কিনা? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমার মনে হয় যে সংক্ষেপে। আলোচনা অনেক দীর্ঘ হচ্ছে, আমি খুব হুম। শর্ট, কিন্তু আমি চেষ্টা করব খুব ক্লিয়ারিফাই করার জন্য। তো আপনাকে প্রথমেই যারা ইচ্ছুক আছেন তাদেরকে চিন্তা করতে হবে যে আপনি মাস্টার্স করবেন বা পিএইচডি করবেন, কারণ দুটো মডিউলেই কিন্তু আলটিমেটলি আন্ডারগ্র্যাড করে এসে ঢোকা যায়। তো এটা হচ্ছে একদম প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোন বিষয়ের উপর মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছেন। যেহেতু আমি মাস্টার্স নিয়ে কথা বলতে বলা হয়েছে, আমি মাস্টার্সই বলছি। তো যেমন একটা প্রশ্ন আমি দেখেছি যে হচ্ছে কি কি বিষয়ে মাস্টার্স বা পিএইচডি করা যায়। যেমন আপাতত জাপানে যেটা আমি অনলাইনে পেয়েছি যে 8টা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে মাস্টার্স অফ মেডিকেল সায়েন্সেস বলে ওরা একটা প্রোগ্রাম চালু করেছে। তো এবং যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড মেডিসিন, সেটা হোক ডেন্টিস্ট্রি বা জেনারেল মেডিসিন, কিন্তু যেহেতু আপনি মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, সেক্ষেত্রে আপনার বেসিক এবং ক্লিনিক্যাল মোটামুটি সব সাবজেক্ট গুলো আপনার জন্য ওপেন থাকবে। কিন্তু আপনাকে সেটা প্রমাণ করতে হবে যে আপনি ঠিক আসলে কতটুকু জানেন। যেমন ডেফিনেটলি আপনি গাইনোকোলজি তো পাবেনই না, কারণ আমরা সাধারণত ওটা কখনো পড়িনি। কিন্তু যেগুলো পড়েছি সেখানে আপনাকে অবশ্যই আগে প্রুফ করতে হবে যে আপনি ওই সাবজেক্টটা কতটুকু জানেন, এবং আগে সেই সিমিলার কথাগুলো যে আপনার রিসার্চ ক্যারিয়ার আছে কিনা, বা আপনি যে ল্যাবে ঢুকতে চাচ্ছেন সেই ল্যাবের রিসার্চ যেগুলো রানিং আছে সেটার সাথে আপনি কতটা কম্প্যাটেবল, এই ব্যাপারগুলো তো সব আগেই আলোচনা করা হয়ে গেছে। তো এবার আসি যে হচ্ছে মাস্টার্সে কিভাবে ঢোকা যায়। তো আপনাকে যেহেতু যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আপনি মাস্টার্সই করবেন, কারণ এটা আমার মনে হয়েছিল যে আমি যেহেতু একটা ডিপার্টমেন্ট আমার খুবই পছন্দ হয়েছিল, এবং আমার টার্গেটই ছিল যে আমি ইন্টারন্যাশনাল কোনো বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করব। তো তারপর আমার মনে হয়েছে যে হচ্ছে ডিরেক্ট পিএইচডি তে না গিয়ে, যেহেতু আমার বিষয়টাতে এতটা জানা নাই, তো গ্লোবাল হেলথ নিয়ে আমি আগে মাস্টার্সটা করি, তারপর আমার যে যদি আরো জ্ঞান একটু বাড়িয়ে নিয়ে তারপর হয়তো বা পিএইচডি তে আমি ঢুকবো। তো মাস্টার্সে ঢোকার ক্ষেত্রেও ক্রাইটেরিয়া গুলো অনেকটা একই রকম। তবে আমি বলবো যে অ্যাটলিস্ট ওসাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে মাস্টার্স ইজ মোর ডিফিকাল্ট টু গেট দেন পিএইচডি। মানে আপনার যেমন আমি পরীক্ষা দিলাম গত বছর, মোটামুটি 400 জন স্টুডেন্ট ছিল ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলিয়ে। প্রত্যেকে মোটামুটি, কারণ আপনাকে অবশ্যই সেটা জাপানিজ বা ইন্টারন্যাশনাল, আপনাকে ডাক্তার হতে হবে রেজিস্টার্ড, এবং তো তারপর আমরা চান্স পেয়েছি মাত্র 35 জন। তো খুবই ডিফিকাল্ট ছিল। এবং মাস্টার্সে আপনার শুধু রিসার্চ নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই আপনি রিসার্চ করবেন, কিন্তু তার সাথে সাথে মাস্টার্সে আপনার এক্সট্রা যেই প্যারাটা থাকবে সেটা হচ্ছে ক্লাস। কারণ আমরা ওই যে বললাম যে আমাকে বেশি জানতে হবে এরকম একটা ব্যাপার ছিল। তো সেজন্য আপনাকে পুরোপুরি মেডিকেল এবং বেসিক্স অল সাবজেক্টস এর ক্লাস করতে হবে, ইনক্লুডিং আপনার আই করতে হবে, ইএনটি করতে হবে, প্রত্যেকটা, মানে আমরা যেগুলো অত ভালো করে পড়িনি গাইনোকোলজি, সবকিছু এখানে ক্লাস করতে হবে আপনাকে। এবং এই ক্লাসের পিছনে আপনার ক্রেডিটও আছে, যেমন 32 ক্রেডিটস আপনাকে প্রতি বছর পেতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে যেটা হচ্ছে মাস্টার্সে অ্যাপিয়ার করার আগে আপনার কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। যেমন একজন ভাইয়া অলরেডি বলেছে যে আইএলটিএস 6.5, কিন্তু আমি দেখেছি যে 6.5 এও অনেকে আছে যে হচ্ছে প্রাইমারি যে প্রথম যে চেক আপটা, প্রাইমারি চেক আপ, ওখানে অনেকে বাতিল হয়ে যায়। তবে জাপানে আরেকটা ইংলিশ খুব জনপ্রিয় ইংলিশ টেস্ট, সেটা হচ্ছে টোয়েক। তো টোয়েকেও মোটামুটি আপনি যদি 600 650 করেন, সেটা ওরা বলে যে খুব কম। আপনি 700 750 কিংবা যদি 900 পান আর 850 পান, সেক্ষেত্রে আপনার অনেক একটা আপনাকে ওই মার্কসটা আপনার এগিয়ে থাকলো। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের খুব বড় প্রবলেম হয়েছিল আমার ক্ষেত্রে বলবো, যে আমাদের দেশে এখন পর্যন্ত প্রতিটা প্রফেশনাল পরীক্ষাতে সাধারণত ফেল অ্যান্ড পাস বলা হয়, বা আমাদের মার্কশিটে তাই লেখা থাকে, যদিও এক্সট্রা আমাদের মার্কশিটে কিছু মার্কস আছে। কিন্তু জাপানে যখন একটা আমরা মাস্টার্স পরীক্ষা অ্যাপিয়ার করব, তার আগে অবশ্যই সেটা ওরা বলে দিবে যে হচ্ছে আপনাকে অবশ্যই সেটা জিপিএ করে আনতে হবে, এবং জিপিএটা অবশ্যই 2.5 এর বেশি হতে হবে। যেমন গত বছরের আগে, আমি 2 বছর আগে দেখেছি যে 2.3 ছিল, কিন্তু গত বছর থেকে সেটা 2.5।
এবং শুধু তাই নয়, আপনি প্রাইভেটলি ফিন্যান্স যদি না হয়ে মিক্সড বা অন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রেও আপনাকে এখন 2.5 আপনার জিপিএ হতে হবে। তো এটা খুব বিশাল একটা বড় ধরনের প্রবলেম হয়। স্পেশালি আরেকটা ব্যাপার আছে যে আমাদের দেশে যদিও আপনি আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনার পাস ফেইলের মার্কশিট থেকে চেঞ্জ করে আপনি ডিনের সিগনেচার নিয়ে আসলেন যে আমার মার্কশিটের মার্কস গুলো পার্সেন্টেজ করলে বা 2.5 হচ্ছে আউট অফ 3, তো আউট অফ 3 তে কত হয় আপনি সেটা হয়তো চেঞ্জ করতে পারবেন, কিন্তু সবসময় দেখা যায় যে সেটা খুবই কম হয়। যেহেতু আমাদের দেশে 60% মার্কসে পাস, তো সবাই চেষ্টা করে, মানে স্টুডেন্টের সাধারণত 60 পেয়ে খুশি থাকে যে আমরা তো পাস করে গেলাম। কিন্তু জাপানে মাস্টার্স করতে আসলে শুধু 60তে পাশে খুশি থাকলে হবে না। যারা এখন আন্ডারগ্রেডে আছে আমি বলবো তাদেরকে চেষ্টা করতে হবে, যদি তাদের ইচ্ছা থাকে বা টার্গেট থাকে যে জাপানে গিয়ে আমি কোনো একটা ক্লিনিক্যাল বা বেসিক মেডিকেল সায়েন্সেস এর কোনো সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি করব। এরপর আসছি, এটা হলো আপনি কিভাবে ঢুকবেন। এবং যেমন রিটেন পরীক্ষার সময় রিটেনটা পুরোপুরি আপনার বায়োস্ট্যাট থেকে শুরু করে প্রতিটা বিষয়ে আসবে। আমি ভীষণ ভুক্তভোগী ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে সব কিভাবে আমি প্রিপেয়ার্ড হব। তবুও আমার ডিপার্টমেন্টের সাথে আমি প্রফেসরের সাথে যেহেতু খুব ভালো যোগাযোগ ছিল, উনি আমাকে কিছুটা সাহায্য করেন। তবে গত 5 বছরের প্রশ্ন ওরা দিয়ে দেয় যে, এবং পিএইচডির সাথে অ্যাপিয়ারের যে এন্ট্রান্স এক্সামটাও পুরোপুরি আলাদা। এটা কোনো কম্প্রিহেনশন টাইপ পরীক্ষা না। এখানে আপনার অনেকটা অবজেক্টিভ এবং শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেন্স থাকবে। আপনাকে একটা সিনারিও দেওয়া হবে, ক্লিনিক্যাল, মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা ডেন্টিস্ট্রি আপনি যেটাই হন, আপনাকে সবারই একই কোয়েশ্চেন এবং আপনাকে ওটা সলভ করতে হবে। কিছু ম্যাথসও থাকে এর মধ্যে, ইভেন বায়োস্ট্যাটের। তো এইসব কিছু ম্যানেজ করে যখন আপনি মাস্টার্স ডিগ্রি কোর্সে ঢুকবেন, তখন আপনার খুব ভালো একটা ফিল হবে যে না, আপনি ডেন্টিস্ট্রি বা মেডিকেল সায়েন্স যেখান থেকে আসেন না কেন, বাংলাদেশ থেকে এসে এদের সাথে কমপ্লিট করে যখন ঢুকবেন। এটা তো গেল কি করে ঢুকলাম। এরপর আসলো যে হ্যাঁ, আমিও একজন সেলফ ফিন্যান্স স্টুডেন্ট ছিলাম। তো অন্যদের কথা অলরেডি বলা হয়ে গিয়েছে যে এক্সামশন এগুলো পুরোপুরি মাস্টার্স এর ক্ষেত্রে সেম কথা। তবে এছাড়া এক্সট্রা আমি আরেকটু কিছু অ্যাড করব যে সম্প্রতি জাপান সরকার থেকে কিছু ইউনিভার্সিটিসকে, যেখানে মোটামুটি আপনার 50%-এর মতো 30%-এর মতো বিদেশি স্টুডেন্ট আছে, সেসব ইউনিভার্সিটিকে পাবলিক এবং প্রাইভেট সুপার গ্লোবাল ইউনিভার্সিটি বলে একটা নামকরণ করা হয়েছে। এই মুহূর্তে জাপানে মোটামুটি বেশ কিছু পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সুপার গ্লোবাল ইউনিভার্সিটি হিসেবে অলরেডি স্বীকৃত। এবং এইসব সুপার গ্লোবাল ইউনিভার্সিটিস শুধু স্টুডেন্টদের যে শুধু আপনাকে এক্সামশন বা এরকম দিচ্ছে তা না, তারা অনেকটা ইউরোপিয়ান স্টাইল হয়ে গিয়েছে। যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলবো, কিছুক্ষণ আগে আমি শুনেছি ভাইয়া বললেন যে জ্যাসো এখন একটা স্কলারশিপ দিত। জ্যাসো এখন মাস্টার স্টুডেন্টদেরকে ডিরেক্ট স্কলারশিপ দেয় না, কিন্তু জ্যাসো মিক্সড ওরা একটা কোলাব করে এখন যেমন আপনি একটা রিসার্চ করছেন, আপনাকে ফান্ড দিবে। তো প্রফেসর চাইলেই ওই ফান্ড থেকে আপনাকে নার্চার করতে পারে। এটা পুরোটাই প্রফেসরের উপর ডিপেন্ড করে। সো এটা আরেকটা অপশন। এছাড়া আপনি টিএ আর এ হতে পারেন। তারপর আরো পার্ট টাইম জবস এর কথা তো বলাই হলো। এছাড়াও যেমন আমার ডিপার্টমেন্ট থেকে আপনি মেডিকেল ইন্টারপ্রিটার হতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার জাপানিজ অ্যাবিলিটি বা ইংলিশ আপনার কতটুকু বলার দক্ষতা আছে, পেশেন্টের সাথে এর আগে আপনাকে প্রবেশনারি পিরিয়ড থাকবে, পেশেন্টের সাথে আপনাকে ইন্টারাকশন করতে দেওয়া হবে, আপনি কতটুকু পারছেন ওগুলো নন পেইড অবস্থায় থাকবে। এরপরেও যদি আপনি ভালোই পারেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো আপনার একটা সুযোগ থাকবে। এবং সেটা শুধুমাত্র এমন না যে আপনি শুধু টাকার আপনার অর্থ সংক্রান শুধু হচ্ছে তা নয়, বরং আপনার একটা এক্সপিরিয়েন্সও হচ্ছে যে বিদেশি পেশেন্টকে আপনি কিভাবে পেশেন্ট অ্যাটেন্ড করবেন। এছাড়াও আরো অনেক রকমের চাকরি আছে, যেমন আরো কিছু যে বললাম সুপার গ্লোবাল ইউনিভার্সিটি হওয়ার জন্য জাপানিজ কিছু ইনস্টিটিউট আছে। যেমন আমি একটা ইনস্টিটিউটের কথা বলবো, ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথ। আমি নিজে ওই সেন্টারের এই বছরের অগস্ট থেকে রিসার্চার স্পেশালি অ্যাপয়েন্টেড হিসেবে জয়েন করেছি। তো সেটার ক্ষেত্রেও এমন না যে হচ্ছে আপনার এখনই আমেরিকান জার্নাল অফ মেডিসিন বা নেচারে 2-3টা পাবলিকেশন লাগবে, ব্যাপারটা তা নয়। কিন্তু আপনাকে বারবার প্রমাণ করতে হবে যে আপনার ওই ইনথুজিয়াজমটা আছে, আপনি কাজ করছেন, কিছুদিনের মধ্যে হয়তো এটা পাবলিশ হবে। বারবার উনি সিনিয়র স্যাররা বলেছেন অলরেডি যে অনেক চেষ্টা করতে হবে এখন। তো আমার মনে হয় যে অবশ্যই আমরা যেহেতু পারছি, আপনারাও সবাই পারবেন, শুধু এখন চেষ্টা করতে হবে আর কি। অনেক কম্পিটিশন হবে। অনেক ধন্যবাদ নিশা, তুমি বেশ কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়েছো। আমার এই গ্লোবাল ইউনিভার্সিটির ব্যাপারটা আমার অতটা ভালো জানা ছিল না। আমার মনে হয় যে গ্লোবাল ইউনিভার্সিটির ব্যাপারটা আমরা পরবর্তীতে কোনো প্রোগ্রামে আরো ডিটেলস আপনাকে জানাবো। তো বাট একটা বেসিক সুবিধা তখন থাকে
যে জাপানো সম্মত ইউনিভার্সিটি গুলো এখন চাচ্ছে যে আরো বেশি ফরেনার স্টুডেন্ট আসুক। হুম হ্যাঁ তো হ্যাঁ এনিওয়ে জি আমি জি। নেক্সট যাব কার্নুনের কাছে। কার্নুন, তুমি কি একটু আপনি কি একটা ব্যাপারে ফোকাস করে বলবেন যে অ্যাজ এ ফিমেল রিসার্চার হিসাবে জাপানে আপনি কি কোনো কোনো ধরনের সমস্যা বা কোনো অ্যাডভান্টেজ বা আপনার অ্যাজ এ ফিমেল রিসার্চার হিসেবে জাপানের এনভায়রনমেন্টটা কেমন? মানে বাংলাদেশে যারা মেয়ে, আমার মতে বাংলাদেশ সম্ভবত এখন 70% ডেন্টিস্টই সম্ভবত মেয়ে, মানে মেয়ে স্টুডেন্ট বেশি, বা আমি সম্ভবত বেশি বলে ফেলছি, অ্যারাউন্ড 60%। হুম তো দেখা যায় যে তারা ক্যারিয়ার হিসেবে ডেন্টিস্ট্রিটা অতটা কি ভালোভাবে নেয় বলে আমার মনে হয় না। অল্প কিছুই ক্লিনিশিয়ান হিসেবে কাজ করে। তো আপনি ক্যারিয়ার হিসেবে রিসার্চার হিসেবে আছেন, এবং জাপানে কি 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 মনে করতেছেন, এখানে সেফ কিনা বা আপনার এনভায়রনমেন্টটা কেমন মনে হচ্ছে, আসবে কিনা মেয়েরা, আপনি সাহস দিচ্ছেন কিনা? নাম্বার ওয়ান বেসিক্যালি রিসার্চার হিসেবে মেল ফিমেল বোথ সেম। রিসার্চার হিসেবে কাজ করতে চাইলে দুজন সমানভাবে কাজ করতে পারে, এটা নিয়ে কোনো জেন্ডার কোনো ডিসক্রিমিনেশন হতে পারে না, না কারণ না না, ছেলেরাও ঠিক আছে, আমি যেভাবে সেটা কাজ করে বলিনি। মেয়েরাও একই ঠিক রকম ভাবে আছে, কাজ করে। আমি সেটা- আচ্ছা। উম, আর হ্যাঁ, আপনি যেটা বললেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম ডেন্টিস্ট মেয়ে হওয়া সত্ত্বেও তারা হুম, প্রফেশনে কেন আসে না, আসলে আমাদের 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 দেশের মেয়েদের, শুধু আমাদের দেশে না, পুরো ইন্টারন্যাশনালি মেয়েদের অনেক কেরিয়ার গড়ার পিছনে অনেকগুলো অবস্টাকলস আছে, লাইক ফ্যামিলি, বাচ্চা, তারপরে ইভেন বাইরে আসার ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, আমি হাজব্যান্ড, তারপর শ্বশুর শাশুড়ি বাবা মা সবার থেকে পারমিশন নিয়ে তারপরেই কিন্তু আসতে হয়, সবার থেকে অ্যাপ্রুভাল পেতে হবে। শুধু হাজব্যান্ড পারমিশন দিল কিংবা শ্বশুর শাশুড়ি দিল না, কিংবা আহ, বাবা বাবা চাইলো হাজব্যান্ড চাইলো না, সো এই ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলোর কারণে আসলে বাইরে পড়তে আসার ব্যাপার ব্যাপার এদিকে মেয়েদের সুযোগ, মেয়েরা একটু কমই থাকে। আর আসলে মেয়েরা আমরা মেয়েরা তো আসলে সবকিছু ম্যানেজ করতেও পারি যদি ডিটারমিনেশন থাকে, এবং আমি বিলিভ করি নিজেকে যে আমি পারবো, আর সব তারপরে ফ্যামিলি সামলায় আমি ঠিক সবকিছু ইয়ে প্রশ্নটা করে আসলে আমি মনে হয় যে একটু, কারণ আমি এখানে পসিবল। আমি পোস্টডক শেষে 2019 থেকে আমি টিচার হিসাবে আছি। তো আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে, ধরুন আপনি যদি থাইল্যান্ড বা ইভেন মিয়ানমারের মেয়েদের কথা বলেন, বা এখন জাপান, ডেফিনেটলি জাপান না, ওয়ার্ল্ড ওয়াইড ফিমেল রিসার্চারদের প্রমোট করা হচ্ছে। আমি জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না। তো আমার মনে হয় যে বাংলাদেশে ডেন্টিস্টরা অল্টারনেটিভলি ডেফিনেটলি যে রিসার্চার হিসেবে কেরিয়ারের দিকে আগাতে পারে, এবং সেক্ষেত্রে আপনারাই উদাহরণ। কারণ আমি নিজে সেলফ, জি আমি আমাদের প্রোগ্রামে আমি জি জি। শুনবো, আমার চলে যেতে হবে, বাট আমার কিছু বলার আছে আরো, যে সেলফ ফিনান্স, আপনিও যেমন সেলফ ফিনান্স ছিলেন, নিশাও যেমন, আমিও সেলফ ফিনান্স স্টুডেন্ট ছিলাম। ডেফিনেটলি সেলফ ফিনান্স স্টুডেন্ট চ্যালেঞ্জিং ইন জাপান, বাট যারা ইয়াং ডেন্টিস্ট, যাদের অবশ্যই। এখনো আনমেরিড আছে, আমি তাদেরও বলবো যে তারা যদি অল্টারনেটিভ কোনো কেরিয়ার আপনারা চিন্তা করেন, আপনারা জাপানের দিকে নজর দিতে পারেন। কারণ সেলফ ফিনান্স হলেও আপনাদের ডেফিনেটলি। স্কলারশিপের সুযোগ জাপানে, অসংখ্য স্কলারশিপ আছে, হ্যাঁ, অসংখ্য সুযোগ আছে। অসংখ্য এবং সুযোগ থাকে। একটা জিনিস আমরা সবসময় ভুল করি, যেটা আমরা জাপানিজটা ভালো মতো শিখে আসি না। আমি নিজেও রিসেন্টলি জাপানিজটা হয়তো বা কিছু বলতে পারি। তো অন্য দেশের হুম ছেলেরা যথেষ্ট ভালো জাপানিজ শিখে আসে। তা আপনারা যারা বাংলাদেশের ডেন্টিস্টরা, আমাদের যারা ফ্রাস্ট্রেশন আছে, রাইট। তারা সেটা না করে যদি কিছুটা জাপানিজ শিখেন, এবং তারপর যদি আপনারা বিভিন্ন প্রফেসরকে জাপানিজেও যদি যোগাযোগ করতে পারেন, আমি মনে করব যে এখানে যথেষ্ট সুযোগ আছে। আর আমাদের আরেকটা প্রশ্ন ছিল, নিয়ে নিব। শোয়েবই প্রশ্নটা করেছে যে বাংলাদেশে পিএইচডি দের অবমাননা কেন হয়। তো বাংলাদেশে তো আসলে কোন জিনিসটা সম্মানিত আর কোন জিনিসটা অসম্মানিত, এটা বোঝা খুবই দুষ্কর একটা ব্যাপার। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। তা আমি মাহমুদুলের কাছে যাব। মাহমুদুল, তুমি পাবলিক হেলথে ওখানে নেক্সটে আছো, তাই না? তো ডেন্টাল পাবলিক হেলথের ছেলেরা কিভাবে কেরিয়ার করতে পারে, তুমি যদি স্পষ্টভাবে কিছু মেসেজ দিতে
যে কারণ এটা কমপ্লিটলি নতুন একটা সাবজেক্ট আমাদের, এবং বেশ কিছু গ্রাজুয়েট এখান থেকেই হয়েছে, আমাদের ইউনিভার্সিটি থেকেই হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি পাবলিক হেলথে যারা করতে চায় তাদের ফিউচার এবং তাদের পদ্ধতি সম্পর্কে একটু বলতে আর কি। থ্যাংক ইউ ভাই আপনার কোশ্চেনের জন্য। যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে দিয়ে যাই, যারা সেলফ ফাইন্যান্সে আসেন তাদের জন্য আরেকটা স্কোপ আছে, সুপার নেক্সট বলে একটা জিনিস আছে, যেটা পুরোপুরি নেক্সট ক্যারিয়ার কভার করবে। যে 2 ইয়ার্স অর 3 ইয়ার্স আপনি আপনার পারফরমেন্স দিয়ে আপনি ক্যারি করতে পারবেন। সো যদি দেশে অ্যাপ্লাই করার সময় যদি মেট না পাওয়া যায়, সো জাপানে সেটা করা সম্ভব। দেন পাবলিক হেলথের জায়গাতে আসি, আমরা যারা ডেন্টাল থেকে পাবলিক হেলথে আসি তাদের জন্য একটা, দুইটা বা তিনটা সাবজেক্ট না, আমাদের জন্য 23 সাবজেক্ট পাবলিক হেলথ রিলেটেড উইথ দ্য ডেন্টাল, পাবলিক হেলথ, ডেন্টাল এপিডেমিওলজি, এভরিথিং ইজ ওপেন ফর মি। যদি আমি সাকসেসফুলি পিএইচডি অর মাস্টার্স এনিথিং কমপ্লিট করতে পারি পাবলিক হেলথে, এবং আমার দেশের ক্ষেত্রে আমি গিয়ে আইসিডিডিআরবিতে জয়েন করতে পারবো, আমি বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজগুলোতে ডেন্টাল পাবলিক হেলথে জয়েন করতে পারবো, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে জয়েন করতে পারবো, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে বিভিন্ন রিসার্চ সেগুলোতে জয়েন করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, এখন আমাদের গভর্নমেন্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা রিসার্চ প্রজেক্ট বলে একটা জিনিস আছে যেটা চালু করছেন, এবং সেখান থেকে অনেকে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছেন। সো আমার মনে হয় আমাদের জন্য আইদার মেডিকেল অর ডেন্টাল যেখান থেকে আসেন, আমাদের জন্য রিসার্চ জিনিসটা অনেক বেশি ওপেন হয়ে গেছে। সেটা আমি ডেন্টাল নিয়ে করি, নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে করি, ক্যান্সার নিয়ে করি, ডায়াবেটিস, যে কোনো জিনিস আমাকে শুধু বলতে হবে আমি করতে চাই, আমার আগ্রহটা দেখাতে হবে। অনেকে আছে আমরা যারা চলে আসি, আমরা স্যাররা যারা আছেন তারা করছেন, করে গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করেন, অনেক কিছু করার জন্য ইনশাল্লাহ আমার মনে হয় আমরা করতে পারবো। এবং আমাদের এখন আমার মনে হয় আমাদের দেশে ডে বাই ডে আমরা রিসার্চের দিকে যাচ্ছি। কোভিড আমাদের জন্য আরেকটা বড় ব্যাপার হয়েছে যে আমরা এখন রিসার্চের দিকে যাচ্ছি, এবং আমাদের যে রিসার্চ হচ্ছে সে জিনিসগুলো ওপেন হচ্ছে, যে আমাদের রিসার্চ গুলো হচ্ছে এখন পাবলিকেশন আকারে চলে আসতেছে। সো আমার মনে হয় আমরা অ্যাজ ইউজুয়াল যদি বলি পাবলিক হেলথ আমরা 23 সাবজেক্টে কাজ করতে পারবো, এবং সেই কাজগুলো সব জায়গাতে, বাংলাদেশে অনেকগুলো জায়গা আছে, আমাকে নিয়ে নিতে হবে যে আমি করতে চাই কেন, সেটা আইসিডি হোক, বিভিন্ন মেডিকেল কলেজ হোক, বিভিন্ন প্রজেক্ট হোক, বিভিন্ন ফান্ড হোক। ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা একটা ধন্যবাদ মাহমুদ, তুমি অনেক ভালো ইনফরমেশন দিচ্ছ। আমরা যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল পিএইচডি, মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েশন, সেলফ ফিনান্স। তো আমরা মোটামুটি সবগুলো বিষয়ে কিছুটা ই করেছি। সম্মত আলোচনা আরো দীর্ঘায়িত হবে, আপনাদের আরো কিছু প্রশ্ন আসছে, আমি আরো কিছুক্ষণ আছি, তারপর আমি আশা করব যে ডক্টর স্নিগ্ধা উনি আবার সঞ্চালকের দায়িত্ব নিবে। ইনফ্যাক্ট আমার আপনারা তো, বাট আমার কিছু বলার আছে, আমি এখনই যাচ্ছি না, আরো কিছুক্ষণ থাকবো। তো তার আগে আমি কার কাছে যাব? কারণ তুমি তো বেসিকে রিসার্চ করো, তাই না? তুমি স্পেসিফিক কোন টপিকে রিসার্চ করতেছো সেখানে? আচ্ছা, আমি ক্যান্সার বায়োলজি নিয়ে কাজ করছি। আমার কাজটা মেইনলি টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে কি কি প্রোটিন থাকে, কি কি কোন সিগন্যাল থেকে টিউমারটা হচ্ছে, এগুলো আমি দেখছি। তো আমার এটা পারপাস হচ্ছে যে টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে যে প্রোটিন কিংবা যে সিগন্যাল গুলা কাজ করছে ওগুলাকে যদি ইনহিবিট করা যায় তাহলে ক্যান্সারের ট্রিটমেন্টে একটা হয়তো বা একটা মানে ভালো একটা চেঞ্জ আসবে। তো এটাই আর কি দেখছি। আমার মেইনলি আমি করছি সনিক হেজহগ সিগন্যালিং নিয়ে। নিশা, ডক্টর নিশা, আপনি স্পেসিফিক কোন টপিকসে রিসার্চ করতেছেন এখানে? ধন্যবাদ ভাইয়া। আমি এখন কাজ করছি বেসিক্যালি দুটো, যেহেতু আমার ডিপার্টমেন্ট হচ্ছে গ্লোবাল অ্যান্ড ইনোভেটিভ মেডিসিন, তো আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে গ্লোবাল হেলথ রিলেটেড ইস্যুগুলো নিয়ে। তো এই মুহূর্তে আমি এবং আমরা জানি যে ডিজিজের দুই ধরনের ডিজিজ বেসিক্যালি আছে, যে একটা নন কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ। তো এই মুহূর্তে আমি দুটো মডিউলে কাজ করছি। আমার একটা প্রজেক্ট বেশ বড়,
সেটা একটা কোলাবোরেটিং একটা প্রজেক্ট। সেটা হচ্ছে আপনার আসিয়ান ইউনিভার্সিটি নেটওয়ার্ক, এর 10টা কান্ট্রি এবং 30টা ইউনিভার্সিটিস এর একটা প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টে আমরা প্রিন্সিপাল রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবে আছি। আমাদের কাজটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে ইউনিভার্সিটিস আছে এবং সরকারি অনেক রকমের আইন আছে, রুলস আছে যে কমিউনিকেবল ডিজিজ যাতে না হয় সেজন্য কি কি রিস্ক ফ্যাক্টর কাজ করে এবং কি সেই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা কিভাবে কমাতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যখন আমাদের গ্রোয়িং এজটা থাকে স্টুডেন্টদের, যখন তারা ঠিক ইউনিভার্সিটিতে ঢুকে ফ্যামিলি থেকে মোটামুটি দূরে যায়, তখন তারা তাদের মতো একটা নতুন একটা লাইফস্টাইল শুরু করে এবং সেই লাইফস্টাইলের যে একটা বড় প্রভাব, সেই প্রভাবের জন্য পরবর্তীতে এই নন কমিউনিকেবল ডিজিজ আপনার স্পেশালি ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই ইভেন ক্যান্সার পরবর্তীতে হয়। কিন্তু এই যে স্মোকিং বা অ্যালকোহল খাওয়ার যে রিস্ক ফ্যাক্টর গুলো, সেগুলো মোটামুটি ওই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফে মোটামুটি একটা অ্যাডাপ্টেশন হয়ে যায়। তো আমাদের রিসার্চটা হচ্ছে প্রথমত একটা অবজারভেশনাল স্টাডি, যে ঠিক কতটুকু চলছে এবং এটার কালচারাল ভ্যারিয়েশনটা কি, এর পিছনে কি কি রিস্ক ফ্যাক্টর কাজ করছে, ইনক্লুডিং পলিটিক্যাল ফ্যাক্টরস টু। সব মিলিয়ে আমরা প্রথমে বের করার চেষ্টা করব যে কোন দেশের অবস্থাটা কি, এবং তারপর এটা একটা কম্পারিজন করব এবং পরবর্তীতে আমরা অ্যাডভোকেসি করার চেষ্টা করব এবং যদি কিছু রুলস এর মডিফিকেশনের প্রয়োজন সেটাও আমরা করতে পারবো বলে আমাদেরকে এশিয়ান ইউনিভার্সিটি নেটওয়ার্ক আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আমরা এই রিসার্চটা করছি। আর আরেকটা মডিউল আমি কাজ করছি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে। সেটা হচ্ছে জাপান এবং বাংলাদেশের এই মুহূর্তে আমরা জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই মুহূর্তে। তো আমরা কাজ করছি যে কোন ধরনের জিন, যেমন আমরা কাজ বেসিক্যালি আমাদের টার্গেটটা হচ্ছে বিটা ল্যাকটেমেস নিউ দিল্লি মেটালোপ্রোটিনেজ 1 জিন নিয়ে আমরা কাজ করছি, যে এই জিনের কোন ধরনের প্লাজমিড ভ্যারিয়েশনের জন্য বাংলাদেশে আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা বেশি এবং জাপানে কোন ধরনের, এটাও একটা কম্পারেটিভ স্টাডি। এবং স্পেশালি সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে এই ধরনের রিসার্চ আমাদের দেশে খুব বেশি একটা হয়নি। আমি অনেক খুঁজে মাত্র 4টা পেপার পেয়েছি, কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে মোটামুটি আপনি 70-80 পেপার পাবেন এগুলো নিয়ে। কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আসলে খুব কম রিসার্চ হয়েছে। আর এর আগে আমি আরো একটা কাজ করেছি, সেটা জি আমি ঠিক ইনফেকশাস ডিজিজ নেই, আমার মূল টার্গেটটা এখন ইনফেকশাস ডিজিজে বলা যায়। আমি কোভিড-19 নিয়েও কাজ করছি কিছুটা। জি অনেক ধন্যবাদ, সবাই ইন্সপায়ার হবে আশা করি। তো আমি আমার নিজের ইনফ্যাক্ট আমি এখনো ইউনিভার্সিটিতে, আমার ট্রেনের সময় শেষের দিকে, আমি আর কিছুক্ষণ থাকবো। এরপর প্রোগ্রামটা ডক্টর মুগ্ধা ও সঞ্চালন করবে। তা আমি যাবার আগে আমি কয়েকটা মেসেজ আমি এমনি দিবার মানে বলার জন্য করছি, যে যারা বাংলাদেশ থেকে ডেন্টিস্টরা বিশেষ করে যারা জাপানে পিএইচডি করতে চায়, তাদের প্রথম যে কাজটা করতে হবে, লেগে থাকতে হবে। যে কোনো একটা ডিপার্টমেন্ট চুজ করে সবাই আমাদের কাছে একটা কিছু কমন প্রশ্ন আসে যে কোন কোন সাবজেক্টে পিএইচডি করা যায়। এই প্রশ্নটাই সঠিক না, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্টের ওদের বিভিন্ন প্রজেক্ট থাকে, ওরা ওই প্রজেক্টের উপরেই কাজ করে। একটা প্রজেক্টে আগে আপনার বুঝতে হবে। তো সেটা আমাদের মেডিকেল বা ডেন্টাল ইউনিভার্সিটিতে এখনো আন্ডার গ্রাজুয়েট অবস্থায় রিসার্চটা চালু নেই। আমাদের ইউনিভার্সিটিতে এখানে আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যখন স্টুডেন্ট থাকে, ওদের বাধ্য হতে হয় যে রিসার্চ থিম নিয়ে কাজ করার জন্য। ওরা রিসার্চ ওরিয়েন্টেড একটা এনভায়রনমেন্টে আসে, যেটা আমাদের বাংলাদেশের মেডিকেল বা ডেন্টাল শিক্ষায় নেই। তো সেটা নিয়ে আমি ডেফিনেটলি, যারা শুনছেন, মোজাম্মেল স্যার আছেন, জাকির স্যার আছেন বা সাইকি স্যার আছেন, তাদের দিয়ে কাজ করার সুযোগ থাকে, তাহলে রিসার্চের বেসিক ব্যাপারটা ওখান থেকে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 2 আসে যে আমি নিজে অনেক চ্যালেঞ্জ নিয়ে জাপানে, তো মোজাম্মেল ভাই নিয়ে আসছে একেবারে, উনি রিসার্চ প্রজেক্ট লিখে দিয়েছে, এটাই সত্যি। তো যখন আমি আসছি তখন আমাকে হয়তো এনিওয়ে আমার যথেষ্ট কমই জ্ঞান ছিল, বাট আমি সফল বা যেভাবেই বলবো যে শেষ পর্যন্ত পারছি। আমাদের তো বেশ ভালো কিছু পাবলিকেশন আছে। আমার পিএইচডি লাইফে আমি ফার্স্ট ইয়ারে আমি সেলফ ফিনান্সে ছিলাম, বাট সেকেন্ড ইয়ার থেকে সম্ভবত আমি তিনটার মতো স্কলারশিপ ছিল আমার।
তা আমি যেটা বলতে চাই যে আমি যদি পারি তো ডেফিনেটলি আপনি পারবেন। আমাদের সময় হয়তো মোজাম্মেল ভাই ছিল, আপনাদের সময় এখানে হয়তো মোজাম্মেল ভাইয়ের মতো কেউ আপনাকে সাহায্য করার নাই, বাট পরিস্থিতিটাও কিছুটা চেঞ্জ হয়েছে, এটাই সত্যি। এখন আমাদের একজন প্রফেসরের কাছে যে বলার সুযোগ খুব কম যে স্যার আমার কাছে একটা স্টুডেন্ট আছে, বিকজ ওই প্রফেসর আমরাই প্রতিদিন প্রচুর মেল রিসিভ করি, তা আমরা ওই ছাত্রকেই রেসপন্স করি যে আমার লেখাটা পড়ছে, যে আমার পাবলিকেশনটা খুঁজছে, আমার প্রফেসর ওকেই পছন্দ করে যে তার প্রফেশনটা পড়ছে। কিন্তু আমি নিলাম যে আমার একটা ভালো ছেলে আছে, সেটা একটু ওল্ড ফ্যাশন, এটা মানে এটা অনেক আগের, তখন সুযোগটা ছিল, এখন সেই সুযোগটা নাই। আরো মজার ব্যাপার হচ্ছে আমি বাংলাদেশে যাদের সাথেই কথা বলি আমি খুবই নিজেকে হেল্পলেস মনে করি, বিকজ তাদের নলেজ যথেষ্ট ভালো, কোনোভাবেই খারাপ না। বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে টুকটাক মাঝে মাঝে কথা বলি, ওদের যথেষ্ট ভালো, এবং তারা রিসেন্টলি তাদের কাজের মান ভালো। তো রিসার্চে যদি আপনি রিসার্চার হতে চান তাহলে এখন থেকে যে ক্লিনিক্যাল কাজগুলো করেন সেগুলো নোট করুন। আপনি দেখবেন আপনার প্রতিটা ফিলিং আলাদা, আপনি দেখবেন যে আপনার প্রতিটা এক্সট্রাকশন আলাদা। কেন আলাদা সেই প্রশ্নটা নিজেকে করুন, এটাই রিসার্চ হয়তোবা। আপনি যদি 5টা এক্সট্রাকশন করেন আপনি দেখবেন যে 5টা এক্সট্রাকশন 5 রকম, কখনোই একরকম না। 5টা ফিলিং ক্লাস 1 বা ক্লাস 2 একই হলে 5টা 5 রকম, সেগুলো লেখুন। আপনারা বাইরের যে কনফারেন্সগুলোতে যান, কনফারেন্সে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্ড করুন। আমি বিএসএমইউতে একটা প্রেজেন্টেশনে ছিলাম, ডক্টর নাম মনে নেই, ডক্টর জ্যোতি সম্ভবত, ডক্টর হেলালের ওয়াইফ, ওর একটা প্রেজেন্টেশনে আমি উপস্থিত ছিলাম, যথেষ্ট স্মার্ট প্রেজেন্টার। হ্যাঁ, আরো কিছু প্রেজেন্টেশন বাংলাদেশে এখন সবাই প্রেজেন্টেশনটা বুঝে, প্রেজেন্টেশনটা ভালো দেয়, এবং আমি মনে করি যে জাপান আসতে চাচ্ছেন কিনা সেটা আপনাদের ইস্যু। যদি জাপান আসার জন্য আপনাদের সত্যি ইচ্ছা থাকে তাহলে এম্বাসি অফ জাপান বাংলাদেশের একটা এডুকেশন পেজ আছে, ওই পেজটাই প্রথমে যান। আমার কাছে অনেক মেল আসে, আমি সবাইকে ওই লিঙ্কটা দিই, কিন্তু কেউ ওই লিঙ্কটা চেক করার সময় আমার কাছে জানতে চায়, বিকজ অল ইনফরমেশন ইজ দেয়ার। আপনি আমার কাছে যে ইনফরমেশনটা জানতে চান সেটা আমি এম্বাসি অফ জাপানের এডুকেশন পেজ থেকে নিয়েই আপনাকে দিব। আমি আমার ইউনিভার্সিটির বাইরে তেমন কিছু জানবো না। আপনারা যারা অন্য দেশের কথা চিন্তা করেন তার চেয়ে যদি আপনারা জাপানের কথা চিন্তা করেন, জাপানে এখন স্কলারশিপের সুবিধা বেশি, জাপানের টিউশন ফি এক্সামশন আছে, এবং জাপানই এখন রিসার্চ অপরচুনিটি সবচেয়ে বেশি। তো নিজেকে তৈরি করুন, এবং জাপান আসতে চাইলে প্রথমে জাপানিজ ভাষাটা শিখুন, সেটা আপনার লাইফকে এখানে সহজ করবে। তো আমি বিদায় নিব। আমি আশা করি ডক্টর মুগ্ধা আপনি প্রোগ্রামটা কন্টিনিউ করবেন, সম্ভবত দর্শকদের আরো কোশ্চেন আছে। সবাইকে আমি ট্রেনের কারণে বিদায় নিতে হচ্ছে আজকে। ধন্যবাদ মোনাল ভাই, জাকির ভাই ধন্যবাদ, জাহিদ ভাই ধন্যবাদ। ধন্যবাদ টুটুল, অনেক ভালো লাগলো তোমাদের সাথে অনেকদিন পর কথা বললাম। ডক্টর মুগ্ধা আপনি কি আছেন? আমাদের ও ডক্টর মুগ্ধা উনি ছিলেন, উনি আসার পরে আমি যাই। তবে আরেকটা পর আমি শেষে বলে যাই যে সবার সেলফ ফিনান্সের ব্যাপারে সম্ভবত কারণুন বা নিশা আরো বলতে পারবে, বা সেলফ ফিনান্সের ব্যাপারে আমি তো কাউকে প্রমোট করতে পারি না, বিকজ প্রজেক্টের নামই সেলফ ফিনান্স। বা সেলফ ফিনান্সে যারা আসছে তাদের সবাই এখানে গুড কেরিয়ার করছে। বাংলাদেশে একটা হতাশার বিষয় যে যারা পিএইচডি করে যায় তারা ওই যে টপিকসে দেয় এগুলো কেন দেয় এটা নিয়ে আমি আলোচনা করব না, এটা অত্যন্ত বাট আমি মনে করি যে কোভিড সিচুয়েশন সবকিছুই পরিবর্তন করবে, এবং কোভিড সিচুয়েশনের কারণে রিসার্চের গুরুত্বটা বুঝতে পারবে। আমি অনেকবার বলার চেষ্টা করছি যে বিএসসিমিউতে যে রিসার্চ গ্রান্টটা দেওয়া হয় প্রতিটা স্টুডেন্টকে, তো রিসার্চ গ্রান্টের যেমন আমরা ছবি দেখি, আমরা চাই যে রিসার্চ গ্রান্টের রিসার্চ ওয়ার্কটারও অ্যাবস্ট্রাক্টটা দেখতে, কাজ দেখতে, তাহলে তো রিসার্চ ওয়ার্কটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে বিএসসিমিউ যারা আছে তারা যদি আরো রিসার্চে ফোকাস করে তাহলে ভবিষ্যৎ যারা ডক্টর হবে বা রিসার্চে তাদের ইন্টারেস্ট অবশ্যই বাড়বে বলে আশা করি। তো আমার মনে হয় যে ডক্টর মুগ্ধা উনি সম্ভবত হ্যাঁ টুটুল আমি তোমাকে একটা কথা যাওয়ার আগে, তুমি চলে যাচ্ছ, আসলে এই কথাটা আমি মেনে নিতে পারছি না যে বাংলাদেশে পিএইচডি কে অবমূল্যায়ন করে। আসলে এই কথাটা পুরোপুরি ঠিক নয়। ঠিক আছে, বলুন। এখন অনেকে হয়তো বা বাধাগ্রস্ত করতে চাচ্ছে,
অনেকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারেনি। চেষ্টা করেছে অনেকেই, কিন্তু পারেনি। আসলে ওই যে জাপানে যেরকম পিএইচডি করার জন্য লেগে থাকতে হবে, সেম জিনিসটা বাংলাদেশে এসেও তোমাকে ফাইট করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি পিএইচডি করে বাংলাদেশ যাব, বাংলাদেশে আমাকে ফাইট করেই টিকে থাকতে হবে। এবং ওই যে অনেকটা কোয়াক বিরোধী আন্দোলন যে হয়, আমি কিন্তু কোয়াক বিরোধী আন্দোলনে কখনো সাপোর্ট করি না। কেন জানো? আমি মনে করি যে আমি যদি নিজেকে এক্সপার্ট করে তৈরি করি, তাহলে কোয়াক গুলো এমনিতেই ঝরে যাবে। একইভাবে ঠিক আছে। আমি সবাইকে বলবো, জাপান থেকে পিএইচডি করে বাংলাদেশে আসুন, বাংলাদেশে এসে নিজে আপনি কাজ করুন, দেখবেন আপনার বিরুদ্ধে যারা লেগে থাকবে তারা এমনি ঝরে যাবে। অলরেডি আমি মেডিকেল প্রফেশনের 5 জনের এখন পিএইচডি গাইড। আমি এখন 5 জন মেডিকেল ডক্টরের, এবং তারা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের, তারা বিওপি তে পিএইচডি করছে, অনেক ইউনিভার্সিটি পিএইচডি করছে, আমি তাদের গাইড। আমি কিন্তু লেগেছিলাম প্রথম থেকে যে বাংলাদেশে আমি আসছি, আমি লেগে থাকবো, কাজ করব। 13 বছর আগে জাপান থেকে আমি বাংলাদেশ চলে আসছি। জাপানিজ যে যাদের সাথে আমি গবেষণা করতাম, তারা এখনো তাদের আর্টিকেলে আমার নাম দেয়। আগে আর্টিকেল আমার কাছে পাঠায়, কিছুদিন আগেও পাবলিশ হয়েছে আমার কয়েকটা আর্টিকেল, এবং তারা আমার কাছে আর্টিকেল পাঠায়, আমি আর্টিকেল কালেকশন করে ওদেরকে দেই, এবং ওরা সেই আর্টিকেল গুলো পাবলিশ করছে। আমি কিন্তু বাংলাদেশে বসেও কাজ করে যাচ্ছি। এই কারণে বাংলাদেশে আমরা যে অবহেলিত পুরোপুরি, সেটা কিন্তু ঠিক না। নিজেকে অবহেলিত ভাবলে আরো সবাই মনকষ্ট পাবে এবং কাজে উৎসাহ হারিয়ে ফেলবে। আমি বলবো যে আমাদেরকে জাপানও ঠিক ফাইট আছে, করতে ঠিক হবে, হবে। যেমন ধরেন বাংলাদেশে ফাইট করতে আমি হবে, আমি হয়তো বা সারা জীবন সবাইকে ফাইট করে চলতে হবে। আমি একটা শেষে বলতে চাই, যেমন ধন্যবাদ। ধরেন রিসেন্টলি যারা পিএইচডি করতেছে জাপানে, এবং আমি যাদের চিনি, এই আমাদের ইউনিভার্সিটির সামি আছে, মাহমুদ আছে, এরা সবাই হার্ড ওয়ার্ক করতেছে এখানে। এই যে নিশারা, কার্নুনরা, বা কিছুদিন আগে মারুক নামে একটা ছেলে গেল, ওরা যথেষ্ট ভালো পাবলিকেশন করছে, যেটা আমাদের সময় যারা পিএইচডি করছে আমাদের চেয়ে ওদের পাবলিকেশন বা ওদের সবকিছু অনেক স্মার্ট। আমি মনে করি যে আর একটা জিনিস আমার শেষে বলা উচিত, যে আপনি যদি রিসার্চ শিখতে চান তাহলে ডেফিনেটলি জাপান আসুন, কারণ জাপান রিসার্চে টাকা ব্যয় করে, অন্য কান্ট্রি রিসার্চে টাকাটা তো ব্যয় করে না। জাপানে আমরা ইচ্ছা মতো আমাদের পিএইচডি লাইফে, বা আমরা এখন ছেলেদের যখন শিখাই, আমরা অনেক রিয়েজেন্ট ইউজ করতে পারি, সব অল আর এক্সপেন্সিভ। তো রিসার্চের একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনার সাফিসিয়েন্ট মানি আছে কিনা, স্পেশালি আমি যদি বেসিকের কথা বলি, রিজেন্টগুলো অ্যাভেলেবেল কিনা, আপনার ফান্ড আছে কিনা। তো অন্য যে কোনো দেশের চেয়ে আমি আরো কিছু দেশের সাথে কোলাবোরেশন এখানে করি। তো সম্ভবত জাপান, যদি আপনি রিসার্চ শিখতে চান, এখন আমার মতে জাপানটাই বেস্ট। ইনফ্যাক্ট আমি তো এখানেই শিখেছি, সেজন্য না, আমার মনে হয় যেখানে আসলে ফান্ডটাও সাফিসিয়েন্ট দেওয়া হয়। সম্ভবত সব লেভেই আপনার অ্যাজ এ রিসার্চ স্টুডেন্ট যে অনেক অনেক হেল্পফুল এখানে রিসার্চ শেখার জন্য বেসিকটা। তো মাহমুদুল অথবা নিশা, তুমি একটু কি কন্ডাক্ট করবা? সম্ভবত মুগ্ধা আসতেছে, একটু তো সময় লাগবে। তুমি কি আরেকটু প্রোগ্রামটা কন্ডাক্ট করবা? ওখানে জাকির স্যার আছেন, মজিম স্যার আছেন, ওনারা সম্ভবত আরো কিছু বলবে। আমি একটু উঠতে যাচ্ছি বিকজ আমার ট্রেন শেষ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনি অনেক ধন্যবাদ। কষ্ট করলেন। ইয়ো হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, জি। ও, আমার মনে হয় আমাদের মুগ্ধ চলে এসেছে। আমি তো অনেকক্ষণই আসলে নেটওয়ার্কের বাইরে। আমি শেষে একটু কি কথা বলতে পারি? শোনা যাচ্ছে? জি স্যার, অবশ্যই। সরি, আসলে আমাদের তো সৌদি আরবে এখন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেটওয়ার্কটা সবসময় খুব আনস্টেবল থাকে। আর স্ট্রিম ইয়ার্ডে সবসময় দেখেছি যে একটা আসলে আনস্টেবল থাকে বেশি। গুগল মিটে বা আমরা জুমে করলে আর একটু ভালো পাই। তো যাই হোক, আমি তোমাদের কথা শুনেছি ফাঁকে ফাঁকে। আর টুটুলকে তো আমি আগে থেকেই চিনি, মোজাম্মেল আমার বন্ধু। আমরা ডেন্টাল ক্লাস থেকে পড়ে আমরা জাপানে থেকে দেশে এসে একসঙ্গে কাজ করেছি। তো তার সঙ্গে কমিউনিকেশন আমার আছে। রিসার্চের বিষয়টা এখন যেভাবে ফোকাস হচ্ছে, সে ফোকাসটা কিন্তু আগে ছিল না। এখন বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশন আসার পরে রিসার্চের ব্যাপারটা কিন্তু সবাই কম বেশি বুঝতে পারছে, এবং আমাদের যারা আগে মাথা ঘামাতেন না বাংলাদেশ এটা নিয়ে, তারা এখন এই ব্যাপারের গুরুত্ব খুবই বুঝতে পেরেছে। কারণ আমি অনেকগুলো প্রোগ্রামে কন্টিনিউয়াসলি থাকি,
বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম আমাকে ইনভাইট করেন তারা, এবং আমি সত্যি কৃতজ্ঞ। আমি রেগুলার আপডেটেড থাকি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। তো যারা বর্তমানে আমার কথায় আবার কেউ আবার মানে কি বলে মানে ডিসার্টেন হবে না, কারণ মোজাম্মেল বলেছে যার যার কাজ তাকে করে যেতে হবে। বাংলাদেশে আমরা অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে কিন্তু আমাকে বাধ্য হয়ে দেশের বাইরে আসতে হয়েছে। তো দেশের মধ্যে আমরা কাজ করতে গিয়ে কিন্তু বসে থাকিনি। যখন যেখানে থেকেছি সেখানে আমাদের মধ্যে কাজ করতেছি, মোজাম্মেল করছে, আমি করছি। আমি যখন ইউনিভার্সিটি কলেজে ছিলাম সেখানে জার্নাল বের করেছি, আমি রেগুলার কন্টিনেন্টাল এডুকেশন প্রোগ্রাম করেছি, সেগুলো চলেছে। আমি সিনিয়র কলেজে ছিলাম 4 বছর, সেখানে আমি কন্টিনেন্টাল এডুকেশন রেগুলার আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের জার্নাল বেরোতো। আমি একটু তো সেগুলো তো আমাদের আমার কাজগুলো নেট তো আমার কারণে বার হয়ে কথা যাচ্ছে, শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, কথা শোনা জি স্যার, যাচ্ছে। জি হ্যাঁ, স্যার, আমরা তো শুনছি। সেই জন্য আমি অবশ্যই বলবো যারা যাচ্ছে রিসার্চ যাচ্ছে করছে এখন এবং যারা দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে জাপানের বিষয়টা যেখানে আজকে আলোচনার বিষয় ছিল, সেটা তো অবশ্যই আমার খুব আগ্রহ ছিল যে আমি কন্টিনিউয়াস থাকবো, কিন্তু সরি ফর দ্য ইন্টারাপশন অফ দ্য ইন্টারনেট। তো তারপর আমি যতটুকু শুনেছি, আমি আশার আলো জি দেখতে স্যার, পাচ্ছি। শোনা আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে আমি অবশ্যই আহ্বান জানাবো যে ডোন্ট বি জি স্যার, ডিজার্টেন, শোনা যাচ্ছে স্যার। you do your job, you continue your I mean dedication to the research. I think we will win ইনশাল্লাহ। আমরা তো বিদেশে চিরকাল থাকবো না, দেশে ফিরে আসতে হবে, এবং আমরা চাই যে তোমরাও দেশে ফেরো। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব এবং আমরা একটা মুষ্টিবদ্ধ আমরা কাজ করব যে আমরা তারা আমরা আমরা তারা উইল উইন ইনশাল্লাহ। আমাদেরকে আমাদের কাজ দেখাতে হবে এবং কারো দিকে তাকাই থাকলে হবে না। আমরা আমাদের কাজ দেখে আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এই আমার শেষ কথা, এবং আমি সবার প্রতি দোয়া রাখছি, এবং ইনশাল্লাহ আমরা আমাদের মন বল সবসময় বিদ্যুৎ রাখবো, মনোবল সব শক্ত রাখবো, যে দেশের জন্য আমরা কাজ করব, যেখানে যে থাকি না কেন দেশের কথা বলবো, দেশের মানুষকে বিদেশে পরিচিত করব যে আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে যারা পারে। আমরা জানি বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থায় কিন্তু বাংলাদেশের যারা সায়েন্টিস্ট কাজ করছে, তোমরা জানো যে নাসায় আছে, বিল গেটস এর কোম্পানিতে আছে, আমাদের মাইক্রোসফট, আমাদের আইবিএম, বড় বড় বাংলাদেশের প্রচুর ট্যালেন্টরা সেখানে কাজ করছে, যেগুলো এক্সপোজার নাই, কিন্তু এক্সপোজারটা আমাদের করতে হবে, এবং আমাদের এক্সপোজার হবে। আশা করি বাংলাদেশ বর্তমান যেভাবে চলছে, আমরা একটা পরিস্থিতি এসেছি, বাংলাদেশ বিশ্বের বুকে এখন মাথা উঁচু করে আছে, আমাদের কথা সবাই জানে। যেখানে আমরা আছি সেখানে আমরা আমাদের অবস্থান বোঝাতে পারছি যে হ্যাঁ, আমাদের মধ্যে সামর্থ্য আছে, যোগ্যতা আছে, আমরা পারবো। এছাড়া সবার প্রতি আমার দোয়া এবং সালাম থাকবে, অভিনন্দন থাকবে যে তোমরা তোমাদের কাজ করে যাও, তোমরা দেশে ফিরে আসো, যেখানেই থাকো দেশের কথা সবসময় ভাববে, দেশের জন্য চিন্তা করবে দেশকে কিভাবে দেওয়া যায়, দেশকে কি করে আগানো যায়, এবং আমরা আমাদের যে পিএইচডি করার যে মূল্য, সেটার জন্য আমরা বাংলাদেশে সমুজ্জ্বল করতে পারি ইনশাল্লাহ। এই আমার শেষ চাওয়া, এবং সবার প্রতি আমার সালাম ও অভিনন্দন। জি স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে এনরিচ করার জন্য। আর ভবিষ্যতে আমরা যারা অনুজরা আছি তারা যেন আপনাদের কাছ থেকে এরকম আরো অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পারি এবং সেটা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আবারও সবাইকে ধন্যবাদ।